ধরো তোমার বাবা একটি বাড়ি করছেন, তোমাকে জিজ্ঞাসা করলো তার 20 লক্ষ টাকা শর্ট পড়েছে, কোন উৎস থেকে কতদিনের জন্য লোন নিলে ভালো হয়। কিংবা তুমি তোমার এইচএসসির পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি থেকে পড়াশোনা করে তোমার জব লাইফে ঢুকলে এবং তোমার ম্যানেজার তোমাকে বলল তার 50 লক্ষ টাকা ব্যবসায় সম্প্রসারণের প্রয়োজন, তিনি কোন উৎস থেকে তহবিল সংগ্রহ করবে এবং কোনটির খরচ কত মেয়াদে সবচেয়ে কম হবে। তোমার কাছে অপশন রয়েছে শেয়ার ইস্যু করা, বন্ড ইস্যু করা। তো তুমি কোনটি সাজেস্ট করবে? তো এই বিষয়টাই আজকে আমরা পুরো ক্লাসটা জুড়ে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্লাসে। পুরো ক্লাসটা জুড়ে আমরা যেমন বেসিকটা শিখব, এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো আলোচনা করব, এই অধ্যায়ের সিকিউ সলভ করব, পাশাপাশি এমসিকিউ সলভ করব। পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে ইনশাআল্লাহ তোমাদের এই অধ্যায়ের 10 মার্কের সিকিউ এবং 3 মার্কের এমসিকিউ, সর্বমোট 13 মার্কের নিশ্চিত কমন উপযোগী একটা প্রিপারেশন হবে। তো আমরা দেরি না করে আমাদের ফিনান্স প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্লাসে চলে যাই। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে দীর্ঘমেয়াদী অর্থায়ন কি। তো তোমাদেরকে একটু আগে যে গল্প বলছিলাম, তোমার বাবাকে তুমি বলতে চাচ্ছ যে 20 লক্ষ টাকা কতদিন মেয়াদে লোন নিলে তার জন্য উপযুক্ত হবে। ধরে নাও তোমার বাবার মাসিক বেতন হচ্ছে 40 থেকে 50 হাজার টাকা বা 60 হাজার টাকা বা 1 লক্ষ টাকার মধ্যে। তো তুমি তো তাকে বলতে পারো না যে তুমি 2 বছরের জন্য লোন নাও, কিন্তু সেটা পরিশোধ করতে পারবে না। তো কোনো যে কোনো অর্থায়ন যদি 5 বছর বা তার বেশি সময়ের জন্য হয়, সেইটাকে আমরা বলছি দীর্ঘমেয়াদী অর্থায়ন। তাহলে দীর্ঘমেয়াদী অর্থায়নের সময়সীমার যে সংজ্ঞাটা রয়েছে সেটা হচ্ছে কোনো অর্থায়ন যদি 5 বছর বা তার বেশি সময়ের জন্য হয়, সেটাকে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন বলবো। এখানে যদি আমরা পুঁথিগত বা বইয়ের ভাষায় যদি বলতে চাই, দীর্ঘমেয়াদে বিনিয়োগ অথবা স্থায়ী সম্পত্তি অর্জনের উদ্দেশ্যে, স্থায়ী সম্পত্তি অর্জনের উদ্দেশ্যে, তাহলে আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়ন কিসের জন্য করা হয়? দীর্ঘমেয়াদী বা স্থায়ী সম্পত্তি অর্জনের জন্য, দীর্ঘমেয়াদী বিনিয়োগ কিংবা স্থায়ী সম্পত্তি অর্জনের জন্য। ওই যে এক্সাম্পল বলছিলাম আমরা যে বাড়ি বানাতে খরচ হবে, তাহলে ব্যবসার ক্ষেত্রে কি বলতে পারি? দালান কোঠা নির্মাণ বা ব্যবসায় সম্প্রসারণ, এগুলো সবই দীর্ঘমেয়াদী বিনিয়োগ কিংবা স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ। তাহলে এই উদ্দেশ্যে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন করে থাকি। যে তহবিলের প্রয়োজন হয়, তাহলে এই যে দুইটা উদ্দেশ্য বললাম, দীর্ঘমেয়াদী বিনিয়োগ অথবা স্থায়ী সম্পত্তি অর্জনের উদ্দেশ্যে আমরা যে অর্থায়ন করি বা সংগ্রহ করি এবং ব্যবহার করি, সেই পুরো প্রক্রিয়াটাকে আমরা বলি দীর্ঘমেয়াদী অর্থায়ন। সেই পুরো প্রক্রিয়াকে আমরা কি বলছি? দীর্ঘমেয়াদী অর্থায়ন। আশা করি বুঝতে পেরেছো। এখন যদি সময়ের ভিত্তিতে ভাগ করি, সময়ের ভিত্তিতে অর্থায়নকে 3 ভাগে ভাগ করা যায়, স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী অর্থায়ন। আমরা স্বল্প এবং মধ্যমেয়াদী অর্থায়ন এর পূর্বের ক্লাসে শিখেছি, তোমাদের ইউটিউব প্লে লিস্ট যেটা দিয়েছি আমরা সেটাতে কিন্তু রয়েছে। আমরা আজকে দীর্ঘমেয়াদী অর্থায়ন করব এবং সাধারণত 5 বছর বা তার অধিক সময়ের জন্য যে অর্থায়ন করা হয় সময়ের ভিত্তিতে, সেটাকে বলা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। আশা করি দীর্ঘমেয়াদী অর্থায়নের পুরো সংজ্ঞাটা বুঝেছো। এইটা থেকে তোমার জ্ঞানমূলক প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তো সেখানে তুমি যদি এই কথাগুলো লিখতে পারো, হয় এটা লিখবা অথবা তোমাদের যে সময়ের ভিত্তি রয়েছে সময়ের ভিত্তিতে এই সংজ্ঞাটা দিবা। তাহলে তুমি উপরের সংজ্ঞাটাও দিতে পারো, নিচেরটাও দিতে পারো, যে কোনোটা দিলেই তুমি 1-1 পাবা। আশা করি তোমাদের সৃজনশীলের কয়ের সমস্যা এই অধ্যায় থেকে দূর হলো। এখন দেখো এই যে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস, দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস অর্থাৎ কি কি উৎস থেকে দীর্ঘমেয়াদী অর্থায়ন করা সম্ভব, কি কি উৎস থেকে দীর্ঘমেয়াদী অর্থায়ন করা সম্ভব, খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এইখান থেকে কি আসবে? নিচের কোনটি দীর্ঘমেয়াদী অর্থায়নের অভ্যন্তরীণ উৎস? নিচের কোনটি দীর্ঘমেয়াদী অর্থায়নের বাহ্যিক উৎস? নিচের কোনটি দীর্ঘমেয়াদী অর্থায়নের বাহ্যিক এবং প্রাতিষ্ঠানিক উৎস এবং বাহ্যিক এবং অপ্রাতিষ্ঠানিক উৎস? এইভাবে প্রশ্ন আসতে পারে। যদি বলে যে নিচের কোনটি অভ্যন্তরীণ উৎস বা অভ্যন্তরীণ উৎস নয়, তখন তোমাকে এই যে 5টি বিষয়, এই 5টি বিষয়ের নাম তোমাকে মুখস্থ রাখতে হবে যে এইগুলো আমাদের অভ্যন্তরীণ অর্থায়ন। তাহলে অভ্যন্তরীণ দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হচ্ছে কি কি? মালিক বা উদ্যোক্তার মূলধন। তাহলে মালিক বা শেয়ার মালিকদের মূলধন হচ্ছে অভ্যন্তরীণ অর্থায়ন, অভ্যন্তরীণ দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। এরপর বলছে সংরক্ষিত মুনাফা বা রিটেন আর্নিংস। তারপরে কি বলতেছে? সঞ্চিতি তহবিল, অবচয় তহবিল, সম্পদ বিক্রয়। তাহলে এইগুলো হচ্ছে আমাদের অভ্যন্তরীণ উৎস। এরপর আমরা যদি বাহ্যিকে যাই, বাহ্যিককে আমরা 2টা শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিকের মধ্যে কি রয়েছে? বাণিজ্যিক ব্যাংক রয়েছে, বীমা কোম্পানি রয়েছে, বিনিয়োগ ব্যাংক রয়েছে, ইজারা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান আছে। এই যে বিনিয়োগ ব্যাংক, অনেক সময় তোমাদের ইংরেজিতে প্রশ্ন দেয় বা ইংরেজিতে লিখে দেয়, বিনিয়োগ ব্যাংকের ইংরেজি হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংক। বিনিয়োগ ব্যাংকের ইংরেজি কি? ইনভেস্টমেন্ট ব্যাংক। তাহলে এই যে ইনভেস্টমেন্ট ব্যাংক দেখলে তখন আর ভয় পাওয়া যাবে না,
তখন তোমাকে বলতে হবে এটা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক উৎস এবং বাহ্যিক উৎস। প্রাতিষ্ঠানিক এবং কি প্রাতিষ্ঠানিক এবং বাহ্যিক উৎসের অন্তর্ভুক্ত। এমসিকিউ এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, আবারও বলছি। এরপর দেখো অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে কি কি আছে? ইকুইটি অর্থায়ন। কি আছে? ইকুইটি অর্থায়ন। অপ্রাতিষ্ঠানিক উৎসকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি। মেজর কয়টা ভাগে ভাগ করতেছি? দুইটা, ইকুইটি এবং ঋণ অর্থায়ন। তাহলে ইকুইটি মানে কি? ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। ইকুইটি মানে কি? মালিকানা সত্ত্ব। ইকুইটি মানে কি? মালিকানা সত্ত্ব। তাহলে তুমি সাধারণ যদি যৌথ মূলধনী কোম্পানি হয়, তোমার যদি যৌথ মূলধনী কোম্পানি হয়, তাহলে সাধারণ শেয়ার মালিকরা কোন অর্থায়ন প্রদান করে? দীর্ঘমেয়াদী ক্ষেত্রে বাহ্যিক। তাহলে মনে রাখতে হবে, এটা কিন্তু বারবার আসে যে ভাই শেয়ার মালিকরা, তুমি বলতেছো শেয়ার মালিকরা মালিক, কোম্পানির মালিক, কিন্তু তাহলে তোমার কাছে স্বাভাবিকভাবেই তোমার মাথায় আসবে বা তোমাকে ব্রেনে এটা হিট করবে যে এইটা মনে হয় তাহলে অভ্যন্তরীণ। আবার এইখানেও পড়ছো মালিক বা উদ্যোক্তার মূলধন হচ্ছে অভ্যন্তরীণ। তুমি তো চিন্তা করবা ভাই শেয়ার মালিক তাহলে হচ্ছে অভ্যন্তরীণ। আসলে না, এই যে মালিক বা উদ্যোক্তার মূলধন যদি এক মালিকানা বা অংশীদারি হয় সেক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ উৎস। কিন্তু যদি বলে শেয়ার মালিক, তখন তোমাকে বুঝে নিতে হবে এইটা যৌথ মূলধনী কোম্পানি। তাহলে শেয়ার মূলধন বা সাধারণ শেয়ার মূলধন, তাহলে তোমাকে বুঝে নিতে হবে এইটা যৌথ মূলধনী কোম্পানি। এবং তখন তোমাকে বলতে হবে এটা বাহ্যিক উৎস। এটা কোন উৎস? বাহ্যিক উৎস। আবার যদি বলে এটা প্রাতিষ্ঠানিক না অপ্রাতিষ্ঠানিক, বলতে হবে অপ্রাতিষ্ঠানিক। তাহলে শেয়ার মালিকদের মূলধন, শেয়ার মূলধন, এগুলো কি? অপ্রাতিষ্ঠানিক উৎস, বাহ্যিক উৎস। অগ্রাধিকার শেয়ার, এইটাও আমাদের অপ্রাতিষ্ঠানিক এবং বাহ্যিক উৎস। তাহলে অগ্রাধিকার শেয়ারও থাকে যৌথ মূলধনী কোম্পানির পাবলিক লিমিটেড কোম্পানিতে। তাহলে তোমাদের এই দুইটা বিষয় যেন ভালোভাবে তোমরা বুঝে থাকো, বা আমার ক্লাসটি যারা করছো আশা করি বুঝতে পেরেছো। তোমাদের এই ধরনের এমসিকিউতে যেন আর কনফিউশন না তৈরি হয়। আমরা এই ক্লাসের শেষ পর্যায়ে এমসিকিউ সলভ করব, সেখানে কিন্তু এই ধরনের এমসিকিউ তোমরা দেখতে পাবা। এরপরে দেখো ঋণ অর্থায়ন। ঋণ অর্থায়ন স্বাভাবিকভাবে বাহ্যিক উৎস। এখন প্রাতিষ্ঠানিকের মধ্যে তোমরা বাণিজ্যিক ব্যাংকের লোন, বীমা কোম্পানি বা বিনিয়োগ ব্যাংক থেকে যে লোনগুলো পড়ছো সেগুলো প্রাতিষ্ঠানিক ছিল। কিন্তু যদি কোনো কোম্পানি বন্ড বিক্রি করে, সাধারণ মানুষের কাছে যদি বন্ড বিক্রি করে, এই বন্ডের আরও নাম আছে, ঋণপত্র, ডিবেঞ্চার, মর্টগেজ। তো এই যে এই নামগুলো, এগুলো হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে ঋণ সংগ্রহ করে কোম্পানি। কোন কোম্পানি? পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে সেইটা হচ্ছে বাহ্যিক উৎস। ঋণপত্র, আমি বলতেছিলাম বন্ডের আরেক নাম হচ্ছে ঋণপত্র। কেন বন্ড, কেন ঋণপত্র, কোনটাকে কি বলি একটু পরে আলোচনা করব। তো এই শখটা যারা মুখস্থ করবা না, তারা এই অধ্যায়ের এমসিকিউতে ধরা খাবা, 1 মার্ক আসবে নিশ্চিত। নিশ্চিত লিখে রাখো তোমার খাতায়। এরপরে দেখো বন্ড। এখন আমরা বন্ড সম্পর্কে বিস্তারিত জানবো, এরপরে বন্ডের গাণিতিক সমস্যায় যাব। তাহলে বন্ড কি আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখো যে দলিল বা ঋণ চুক্তির মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের কাছ থেকে, কাদের কাছ থেকে? বিনিয়োগকারীদের কাছ থেকে। তাহলে এখানে কোন কোম্পানি? এটা পাবলিক লিমিটেড কোম্পানি। বিনিয়োগকারীদের কাছ থেকে ঋণ মূলধন সংগ্রহ করে, তাই হচ্ছে বন্ড। তাহলে বন্ড কি? যে দলিল বা ঋণ চুক্তির মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানি সাধারণ জনগণের কাছ থেকে ঋণ সংগ্রহ করে, সেটাকে আমরা বলছি বন্ড। বন্ডের যদি বৈশিষ্ট্যের কথা বলি, বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণের হাতিয়ার। তাহলে এটা কোন মেয়াদী হয়? দীর্ঘমেয়াদী, মানে 5 বছরের বেশি সময়ের জন্য হয়। বন্ডে নির্দিষ্ট হারে সুদ প্রদান করা হয়। বন্ডে কি দেওয়া হয়? নির্দিষ্ট হারে সুদ দেওয়া হয়। প্রশ্ন আসতে পারে যে বন্ডে কি প্রদান করা হয়? সুদ, লভ্যাংশ, আয়, ঠিক আছে, বা মুনাফা, এরকম প্রশ্ন অপশনে থাকতে পারে। তখন তোমাদেরকে বলতে হবে বন্ড হচ্ছে নির্দিষ্ট হারে সুদ প্রদান করা হয়। বন্ডের বৈশিষ্ট্যই হচ্ছে নির্দিষ্ট হারে সুদ প্রদান করা হবে, এবং এই সুদটা হবে লিখিত মূল্যের উপর। এই লিখিত মূল্যের অনেক সময় বলা হয় অভিহিত মূল্য। লিখিত মূল্যকে কি বলা হয়? অভিহিত মূল্য। বলা হয় ফেস ভ্যালু। কি বলা হয়? ফেস ভ্যালু। তারপরে বলা হয় ম্যাচিউরড ভ্যালু। কি বলা হয়? ম্যাচিউরড ভ্যালু। তারপরে কি বলা হয়? পার ভ্যালু। কি বলা হয়? পার ভ্যালু, PAR, পার ভ্যালু, পার ভ্যালু। ওকে, তাহলে এই যে অভিহিত মূল্য, লিখিত মূল্যের উপর, তাহলে আমাদেরকে যদি বন্ডের সুদ বের করতে হয়, কি বের করতে হয়? বন্ডের সুদ। বন্ডের সুদকে আয় বলে। বন্ডের সুদকে কি বলে? আয় বলে। তাহলে আমরা সুদের হার কিসের উপর গুণ করব? এই ফেস ভ্যালু বা অভিহিত মূল্য দিয়ে গুণ করব। তাহলে আমরা লিখতে পারি FB গুণ হার। কি লিখতে পারি? আয় মানে হচ্ছে সুদের হার, আয় মানে হচ্ছে সুদের পরিমাণ। আয় মানে কি? সুদের পরিমাণ। তাহলে সুদের পরিমাণ যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা ফেস ভ্যালু দিয়ে সবসময় হারকে গুণ করব। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে দেখো বন্ডের বৈশিষ্ট্য কি। বন্ডের কি বৈশিষ্ট্য আছে? বন্ড হোল্ডাররা ফার্মের পাওনাদার। তাহলে এই যে পাওনাদার বলেই তো আমরা তাদেরকে সুদ দিচ্ছি। বন্ড হোল্ডাররা কি? ফার্মের পাওনাদার বা ঋণদাতা। বন্ডের উপর লিখিত মূল্যকে সমমূল্য বা পার ভ্যালু বলা হয়। একটু আগে বলতেছিলাম বন্ডের লিখিত মূল্যকে পার ভ্যালু বলা হয়। এই যে পার ভ্যালু বলা হয়, ফেস ভ্যালু বলা হয়, ম্যাচিউরড ভ্যালু বলা হয়, ঠিক আছে, বা পরিপক্কতার মূল্য বলা হয়। তাহলে সুদের হার কি? এখন আমরা এই যে বন্ডের বৈশিষ্ট্য জানবো। 10টার মতো বৈশিষ্ট্য আছে বন্ডের। আমরা এই 10টা বৈশিষ্ট্য খুব সুন্দরভাবে বুঝবো। দেখো সুদের হার, তাহলে বন্ডের যে সুদের হার, ওটাকে আমরা কি বলছি? কুপন রেট।
কুপন সুদের হার। কি বলতেছিলাম? কুপন সুদের হার, একটু আগেই বলতেছিলাম। তাহলে দেখো সাধারণত বন্ডের লিখিত মূল্যের উপর নির্দিষ্ট হারে সুদ প্রদান করা হয়। তাহলে বন্ডের সুদের পরিমাণ বের করতে গেলে সবসময় লিখিত মূল্য, ফেস ভ্যালু, ম্যাচিউরড ভ্যালু বা আমাদের যে কি আছে পরিপক্কতার মূল্য আছে বা পার ভ্যালু আছে, এটার উপর কাটবো নির্দিষ্ট হারে। এবং কোন রেটে কাটবো? এই যে কুপন রেটে কাটবো। কোন রেটে? কুপন রেটে। কারণ বন্ডের সুদের হারকে আমরা কুপন রেট বলি। বন্ডে যে সুদের হার প্রদান করা হয় এটাকে আমরা কি বলি? কোন রেট বলি। রেট মানে হার, রেট মানে হার। আর বন্ডের সুদকে বলা হয় কুপন। তাহলে বন্ডের সুদকে কি বলা হয়? কুপন। তাহলে বন্ডের সুদ কোন রেটে দেওয়া হবে? কুপন রেটে দেওয়া হবে। চুক্তিবদ্ধ সুদের হারও বলে। এই যে কুপন রেটকে কি বলা হয়? চুক্তিবদ্ধ সুদের হারও বলা যায়। এরপর দেখো পরিপক্কতা বা মেয়াদ। বন্ড সাধারণত একটি নির্দিষ্ট মেয়াদের জন্য ইস্যু করা হয়। পূর্বেই বলেছি বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। তাহলে এই বন্ড দীর্ঘমেয়াদী হবে, অর্থাৎ 5 বছরের বেশি সময়ের জন্য হবে। দেখো বাংলাদেশে 5 বছর এবং 10 বছর মেয়াদী বন্ড সরকার ইস্যু করে। এরপর দেখো পরিশোধ। পরিশোধকাল বা পরিশোধ কিভাবে করা হবে? দেখো বন্ডের মেয়াদ শেষে যে মূল্য পরিশোধ করা হয় তাকে হচ্ছে মেয়াদ পূর্তির মূল্য বলে। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে এমভি। এটাকে ইংরেজিতে কি বলা হচ্ছে? এমভি বা ম্যাচিউরড ভ্যালু। বা কোন ভ্যালু বলা হচ্ছে? ম্যাচিউরড ভ্যালু। ম্যাচিউরড ভ্যালু। ওকে, তাহলে মেয়াদ পূর্তিতে যে মূল্য প্রদান করা হয় তাকে মেয়াদ পূর্তির মূল্য বা ম্যাচিউরড ভ্যালু বলে। মেয়াদ শেষে বন্ডসমূহকে দুভাবে পরিশোধ করা হয়। একটা হচ্ছে নিমজ্জিত তহবিল, একটা কি নিমজ্জিত তহবিল বা সিঙ্কিং ফান্ডের মাধ্যমে পরিশোধ করা হয়। আর একটা হচ্ছে কল প্রভিশন। এখন কল প্রভিশন কি এটা আমাদেরকে বুঝতে হবে। কল প্রভিশন কি আমরা একটু পরে যদিও বিস্তারিত আলোচনা করব, তারপরে তোমাদেরকে সংক্ষেপে বলে দিই। ধরো এই যে বন্ড, সরকার বা যে কোনো কোম্পানি তোমার কাছে 10 বছর মেয়াদী বন্ড বিক্রি করলো। কি করলো? বন্ড বিক্রি করলো। এখন ওটার একটা সুদের হার আছে, ধরো 12%। কত পার্সেন্ট? 12% রেটে তুমি, কুপন রেট আছে, এখান থেকে তুমি 12% হারে আয় করতেছো। এখন কিছুদিন পর, ধর 3 বছর পর সরকার বা যে এই বন্ড বিক্রি করছে তোমার কাছে, সে দেখলো তার কাছে বিকল্প আছে। কি বিকল্প? অন্য কোনো জায়গা থেকে সে যদি তখন ঋণ নেয় তাহলে সে 10% রেটে, কত পার্সেন্ট রেটে? অন্য কোনো জায়গা থেকে সে 3 বছর পর ধরো 10% হারে লোন নিতে পারতেছে। এখন কোম্পানি কি করবে বা বাংলাদেশ সরকার কি করবে? তোমার কাছে তো বিক্রি করে দিচ্ছে, তোমাকে 12% হারে সুদ দেওয়া লাগতেছে। তাহলে সে কি করবে? ওই বন্ডকে কল করবে। কল করার বাংলা হচ্ছে তলব করা। কল করার বাংলা কি? তলব করা। এই যে কল, এটার বাংলা হচ্ছে তলব করা। কি করা? তলব করা। মানে তোমার এই বন্ডকে তলব করবে বা কল করবে। কল করার উদ্দেশ্য কি? তোমার বন্ডটা আবার সে রিটার্ন নিতে চায়। কি করতে চায়? রিটার্ন নিতে চায়। কারণ কি? সে তোমাকে 12% হারে আয় প্রদান বা তার খরচ হচ্ছে 12% হারে এবং তোমার ওটা আয় হচ্ছে। এখন সে দেখতেছে তার খরচটা 10%-এ নামায় নেওয়া সম্ভব। তাহলে তার কি হচ্ছে? 2% কি হচ্ছে? খরচ কমে যাচ্ছে। খরচ কমে যাচ্ছে। তার খরচ 2% হারে কমে যাচ্ছে। তাহলে সে দেখতেছে একটা অনেক বড় অ্যামাউন্ট তার লাভ হচ্ছে যদি সে কল করে, মানে ব্যাক করে। এখন তুমি তো কি বলবা? ভাই আমি তো হচ্ছে এটা কিনছি, আমি ফেরত দিব না। এখন তোমাকে ফেরত দিতে হবে। কারণ কি? তোমার বন্ডের শর্ত আছে, ফেরত দিতে হবে। এখন তোমাকেও তো কিছু দিবে, তোমাকে তো কিছু না দিলে তুমি ফেরত দিবা না। তো বন্ডের শর্ত থাকে যে যদি তোমাকে কল করে ওই বন্ড 2 বছর, 3 বছর বা 5 বছর পর ফেরত নেয়, তাহলে তোমাকে একটা কল প্রভিশন দিতে হবে। কি দিতে হবে? কল প্রভিশন। মানে তোমাকে একটা অতিরিক্ত আয় দিতে হবে, তখন তুমি ফেরত দিবা। বুঝতে পারছো? তাহলে দেখো কল প্রভিশন কি? কল প্রভিশন হচ্ছে মেয়াদ পূর্তির পূর্বে তোমার বন্ড যদি আবারও যে কর্তৃপক্ষ তোমার কাছে বিক্রি করছিল সে যদি ফেরত নেয় এবং তোমাকে একটা আয় প্রদান করে, একটা অতিরিক্ত তোমাকে একটা মুনাফা বা একটা অতিরিক্ত কল প্রভিশন দেয়, যেটাকে বন্ডের ক্ষেত্রে আমরা কল প্রভিশন বলছি। আশা করি বুঝতে পারছো। তাহলে পরিশোধের ক্ষেত্রে একটা হচ্ছে নিমজ্জিত তহবিল থেকে মেয়াদ পূর্তিতে পরিশোধ করে, আর একটা হচ্ছে কি মেয়াদ পূর্তির আগেই কল প্রভিশনের মাধ্যমে ব্যাক নিয়ে তোমাকে পরিশোধ করে। ওকে, এরপর দেখো একক মূল্য। প্রতিটি বন্ডের লিখিত মূল্যকে কি নামে ডাকা যায়? একক মূল্য নামে ডাকা যায়, অভিহিত মূল্য বা পার মূল্য বা পার ভ্যালু নামে ডাকা যায়। এটা তোমাদেরকে আগেও বলছি। নিমজ্জিত তহবিল সৃষ্টির উদ্দেশ্য হলো, দেখো এই প্রশ্নটা আসে এমসিকিউতে বা তোমাদের সিকিউ এর যে জ্ঞানমূলক প্রশ্ন আসে সেখানে আসতে পারে। নিমজ্জিত তহবিলের উদ্দেশ্য কি? সময় মতো ঋণ পরিশোধ করা। তাহলে সময় মতো ঋণ পরিশোধের জন্য কি করতে হয়? নিমজ্জিত তহবিল সৃষ্টি করতে হয়, যেটার ইংরেজি হচ্ছে সিঙ্কিং ফান্ড। তাহলে এই যে সিঙ্কিং ফান্ডের উদ্দেশ্য কি? সময় মতো ঋণ পরিশোধ করা, অর্থাৎ একটা তহবিল বা একটা ফান্ড আলাদা করে রাখা। তোমাদের পরিবার আছে না? তোমাদের পরিবারে দেখো না আয়ের একটা অংশ আলাদা করে রাখা হয় বিভিন্ন সময়ের জন্য বা এই বিভিন্ন উদ্দেশ্যে, যে সামনে ঈদ আমি এই টাকাটা রাখি আমাদের শপিংয়ের জন্য, এরকম। তো যদি ব্যবসায় প্রতিষ্ঠান হয় তাদের ঋণ নেওয়া থাকলে তাদের কি করতে হয়? একটা তহবিল গঠন করতে হয় যে এইখান থেকে আমি আমার প্রয়োজনের সময় ঋণটা পরিশোধ করব। ঠিক আছে? তার সাধারণত দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ করা, প্রয়োজনীয় কোনো সম্পদ কেনা কিংবা বিদ্যমান সম্পদের অবচয়জনিত ক্ষয়ের জন্য বা তার প্রতিস্থাপনের উদ্দেশ্যে প্রতি বছর মুনাফা থেকে, তাহলে এই
যে আমাদের সিঙ্কিং ফান্ড বা নিমজ্জিত তহবিল, এটা মুনাফার একটা অংশ বা সঞ্চিতি, একটি নির্দিষ্ট অংশ আলাদা করে রেখে তৈরি তহবিলকে নিমজ্জিত তহবিল বা প্রতিপূরক তহবিল বলে। কোন তহবিল বলে? নিমজ্জিত তহবিলের আরেক নাম প্রতিপূরক তহবিল বা নিমজ্জিত তহবিল, যার ইংরেজি হচ্ছে সিঙ্কিং ফান্ড। ইংরেজি কি? সিঙ্কিং ফান্ড। ঠিক আছে, সিঙ্কিং ফান্ড। ওকে, তাহলে এখান থেকে আমাদের এমসিকিউ বা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, বা আমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে যে নিমজ্জিত তহবিল কি, প্রতিপূরক তহবিল কি, ব্যাখ্যা করো। তখন তুমি এইখান থেকে যদি লিখতে পারো 2 এ 2 পাবা ইনশাল্লাহ। ওকে, এরপর দেখো পুনঃক্রয় বা কল প্রভিশন। একটু আগে বুঝাই দিলাম তোমাদেরকে যে মেয়াদ পূর্তির পূর্বে যদি কোম্পানি বা সরকার যে বন্ড ইস্যু করছিল সেটা যদি ফেরত নেয় এবং তোমাকে যদি কিছু অতিরিক্ত অর্থ দেয়, সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে কল প্রভিশন বা কল প্রিমিয়াম। দেখো, কল প্রভিশন বন্ড ইস্যুকারী কোম্পানিকে বন্ডের মেয়াদ পূর্তির পূর্বে কল করার বা বন্ডের টাকা ফেরত দেওয়ার অধিকার দেওয়া। যেমন একটি বন্ডের সমমূল্য বা লিখিত মূল্য হচ্ছে 1000 টাকা, 1000 টাকা, এখন মেয়াদ পড়ে নাই, তোমার কাছ থেকে সেটা ফেরত চাইলো। তো কোম্পানি বললো যে এটা তো 1000 টাকা দেওয়ার কথা ফেরত, আমি 1005 টাকা দিচ্ছি, তুমি আমাকে ফেরত দাও। তো এই যে 1005 টাকা হলে এই যে 5 টাকা অতিরিক্ত তোমাকে দিচ্ছে, এইটাকে বলা হচ্ছে কল প্রিমিয়াম। এটাকে কি বলা হচ্ছে? কল প্রিমিয়াম। তাহলে কল প্রভিশন হচ্ছে একটা ফান্ড, আর এই যে কল প্রিমিয়াম হচ্ছে তোমার যে আয় এটাকে তুমি কি বলতেছো? কল প্রিমিয়াম বলতেছো। তাহলে তোমার কল প্রিমিয়াম কত? 5 টাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে অতিরিক্ত টাকায় মেয়াদ পূর্তির আগে বন্ড কিনে নেওয়া হচ্ছে আমাদের পুনঃক্রয় বা কল প্রভিশন, আর তোমাকে যে টাকাটা অতিরিক্ত দিচ্ছে ওইটা হচ্ছে কল প্রিমিয়াম। তোমার জন্য কি? কল প্রিমিয়াম। ওকে, এবার ইন্ডেঞ্চার মানে কি? ইন্ডেঞ্চারের বাংলা হচ্ছে শর্তাবলী। তাহলে বন্ড ক্রয়ের ক্ষেত্রে যিনি বিক্রেতা আছে বা ইস্যুকারী কর্তৃপক্ষ আছে, তার সাথে তোমার বা যিনি ক্রেতা আছে তার যে চুক্তির যে শর্ত থাকে সেটাকে আমরা বন্ড ইন্ডেঞ্চার বলি। বলছে বন্ড হোল্ডার এবং ইস্যুকারী প্রতিষ্ঠানের মধ্যে বন্ড হোল্ডারদের অধিকার, ধরো তুমি কিনছো, তাহলে তোমার অধিকার, এবং বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ বা দায় দায়িত্ব সম্পর্কিত লিখিত বৈধ দলিলকে বন্ড ইন্ডেঞ্চার বলে। তাহলে বন্ড ইন্ডেঞ্চার হচ্ছে বন্ডের লিখিত শর্তাবলী, যেটা কার মাধ্যমে হয়? বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ এবং যিনি বন্ডের ক্রেতা আছে বা বন্ড হোল্ডার আছে তার অধিকার এবং দায় দায়িত্বের ব্যাপারে সুস্পষ্ট শর্তাবলী লেখা থাকে। বুঝছো? এরপরে দেখো 28 জামানত। এখন এই যে বন্ড পড়তেছিলাম, এই বন্ড জামানত যুক্ত হতে পারে, জামানত বিহীন হতে পারে। বলছে ঋণপত্র জামানত যুক্ত, জামানতহীন উভয় ধরনের হতে পারে। এখন যদি বলে নিচের কোনটি জামানত যুক্ত ঋণপত্র, কোনটি জামানত বিহীন ঋণপত্র, এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। প্রশ্ন আসে নিচের কোন বন্ডের বিপরীতে কোনো জামানত রাখা হয় না। মানে তুমি ধরো বন্ড বিক্রি করছে কোম্পানি, তোমার কাছ থেকে টাকা নিছে, এখন যদি তোমাকে কোম্পানির কোনো কাগজপত্র, দলিল, গুরুত্বপূর্ণ দলিল বা সম্পদ তোমার কাছে জমা দেয়, তাহলে এটা হবে হচ্ছে জামানত। এখন এই জামানত কোনো বন্ডে থাকে, কোনো বন্ডে থাকে না। কোন কোন বন্ডে জামানত থাকে এবং কোন কোন বন্ডে থাকে না সেটা একটু দেখো। বলছে জামানতবিহীন বন্ডকে আনসিকিউরড বন্ড বলে। তাহলে জামানতবিহীন বন্ডের আরেক নাম হচ্ছে আনসিকিউরড বন্ড। এটার এক্সাম্পল হচ্ছে আমাদের ঋণপত্র। এক্সাম্পল কি? ঋণপত্র বা ডিবেঞ্চার। তাহলে ঋণপত্র বা ডিবেঞ্চারকে বলা হয় কি? জামানতবিহীন বন্ড। আর যদি জামানতযুক্ত ঋণপত্র বলি সেটাকে আমরা মর্টগেজ বলি। কি বলি? মর্টগেজ বা ইকুইপমেন্ট ট্রাস্ট বন্ড। ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি, ইকুইপমেন্ট মানে কি? যন্ত্রপাতি। তাহলে যন্ত্রপাতির বিপরীতে নেওয়া যে বন্ড আছে সেটাকে হচ্ছে জামানতযুক্ত বন্ড অথবা মর্টগেজ। তাহলে মর্টগেজ হচ্ছে গুরুত্বপূর্ণ দলিলাদি বা সম্পত্তি রেখে যে লোনটা বা বন্ডটা নেওয়া হয় সেটাকে আমরা মর্টগেজ বলতেছি। আর ইকুইপমেন্ট মানে বললামই তো যন্ত্রপাতি। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি? জামানতযুক্ত বন্ড। ওকে, আর জামানতবিহীন বলছি আনসিকিউরড ঋণপত্র বা ডিবেঞ্চার। এবার দেখো ইল্ড কি? বন্ডের আয়ের হারকে, বন্ডের বিপরীতে যে আয়টা পাওয়া যায়, আয়ের হারকে আমরা কি বলি? কুপন রেট বলি। আয়ের হারকে কি বলি? কুপন রেট। আর ইল্ড বলা হয় বন্ডের বিপরীতে তুমি যে আয়টা পাও। আরেকটা বলছি কল প্রিমিয়াম হচ্ছে কল করার কারণে, তলব করার কারণে, মেয়াদ পূর্তির পূর্বে বন্ড পুনরায় কিনে নেওয়ার কারণে যে আয়টা হয় সেটাকে কল প্রিমিয়াম বলে। আর এখন পড়বো ইল্ড। বন্ডের বিপরীতে তুমি যে আয়টা করো সেটাকে ইল্ড বলে। বন্ডের বিপরীতে যে আয় করো সেটাকে কি বলে? ইল্ড বলে। কোনো বন্ডে বর্তমান বাজার মূল্যে ক্রয় করে নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখলে যে আয় পাওয়া যায়, দেখো যে আয় পাওয়া যায় তাকে কি বলা হয়? বন্ড হতে প্রাপ্তি বা ইল্ড বলে। তাকে কি বলে? বন্ড হতে প্রাপ্তি বা ইল্ড বলে। বন্ড বা ঋণপত্রের ইল্ড বাজার মূল্যের সাথে সম্পর্কিত, ফলে এটা কুপন সুদ হার হতে ভিন্ন হয়। তাহলে কুপন রেট আলাদা আর ইল্ড আলাদা। ইল্ড হচ্ছে তুমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখছো, এর কারণে তোমার যে আয়ের হারটা হলো বা আয়টা হলো এটাকে আমরা ইল্ড বলতেছি। আর কুপন রেট হচ্ছে ফিক্সড থাকে, কুপন রেট নড়াচড়া করে না।
ঠিক আছে, কুপন রেট কমতেও পারবে না, বাড়তেও পারবে না। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো সম্পত্তি ও আয়ের উপর দাবি, সম্পত্তি ও আয়ের উপর দাবি। দেখো আমরা পড়ছি বন্ড হচ্ছে ঋণদাতা বা পাওনাদার। তাহলে আমাদের যে আয় হয় সেটার উপর সবার আগে দাবি থাকে আমাদের ঋণদাতাদের বা বন্ড হোল্ডারদের, এরপরে অগ্রাধিকার শেয়ার, তারপরে সাধারণ শেয়ার, তারপরে বিলম্বিত শেয়ার। এটা একটু মুখস্থ রাখবা। তাহলে সম্পত্তি এবং আয়ের উপর দাবি সবার প্রথম 1 নম্বরে কে থাকে বলো? বন্ড হোল্ডার। 1 নম্বরে কে থাকে? বন্ড হোল্ডার বা ঋণদাতা, বন্ড হোল্ডার বা ঋণদাতা, ঠিক আছে, ঋণদাতা। এরপর কে দিবে? এরপর কে পাবে? এরপর পাবে অগ্রাধিকার শেয়ার হোল্ডার। এরপর কে পাবে? অগ্রাধিকার শেয়ার হোল্ডার, অগ্রাধিকার শেয়ার মালিক, হোল্ডার মানে মালিক। ওকে, এরপরে কে পাবে বলো? এরপরে কে পাবে? এরপরে পাবে সাধারণ শেয়ার মালিক। এরপরে কে পাবে? এরপরে পাবে সাধারণ শেয়ার মালিক। ওকে, তাহলে 2 এ আসছে আমাদের অগ্রাধিকার শেয়ার, 3 এ কে? 3 এ হচ্ছে আমাদের সাধারণ শেয়ার মালিক, 3 এ হচ্ছে সাধারণ শেয়ার মালিক, সাধারণ শেয়ার হোল্ডাররা, সাধারণ শেয়ারের যে মালিক আছে তারা। 4 এ হচ্ছে বিলম্বিত শেয়ার অর্থাৎ প্রবর্তকের শেয়ার মালিকরা। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এখানে হচ্ছে কোম্পানির বন্ড হোল্ডারগণ শেয়ার মালিকদের চেয়ে আগে আয়ের উপর দাবি করতে পারে। বিলোপ সাধনের সময় যদি কোম্পানি কোনো কারণে ভেঙে যায় বা বিলোপ হয় বা বিলুপ্তি ঘটে, সেক্ষেত্রে সবার আগে তাদেরকে পরিশোধ করতে হয়। দেখো বিলোপ সাধনের সময় বন্ড হোল্ডারগণ সর্বাগ্রে সম্পদের উপর দাবি করতে পারবেন। ওকে, এই কথাগুলো আমাদের এমসিকিউ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম। ওকে, এখন দেখো বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ, বন্ড কারা বিক্রি করতে পারে? ইস্যু করা মানে বিক্রয় করা। ইস্যু করা মানে কি? এই যে ইস্যু করা মানে হচ্ছে বিক্রয় করা। তাহলে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ কারা? আমরা এখানে কয়টা কর্তৃপক্ষ দেখতেছি দেখো। যেসব প্রতিষ্ঠান বন্ড ইস্যু করে তাদেরকে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ বলে। বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ হলো সরকার। সরকার চাইলে কি করতে পারে? ঋণপত্র বা বন্ড বিক্রি করে অর্থ সংগ্রহ করতে পারে। এরপর দেখো কোম্পানি বা কর্পোরেশন, তারপর দ্বিতীয়টা কি? ব্যবসায় প্রতিষ্ঠান বা কোম্পানি বা কর্পোরেশন। তারপর হচ্ছে বৈদেশিক সরকার বা কোম্পানি, অন্য দেশের কোনো কোম্পানি ব্যবসায় প্রতিষ্ঠানও তোমার দেশে কি করতে পারে? বন্ড বিক্রি করতে পারে তুমি যদি কিনো। তাহলে 1 2 3। এরপরে আরেকটা আছে মিউনিসিপাল কর্তৃপক্ষ। এখন এই যে মিউনিসিপালটা আমাদের দেশে দেখা যায় না। মিউনিসিপাল মানে হচ্ছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বা পৌর কর্তৃপক্ষ। তাহলে পৌর কর্তৃপক্ষ যখন কোনো বন্ড বিক্রি করে সেটাও হচ্ছে কি? বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ। তাহলে এই 4টা কর্তৃপক্ষ হচ্ছে, এই 4টা হচ্ছে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ যারা বন্ড বিক্রি করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য, খুবই গুরুত্বপূর্ণ যে কি আসতে পারে, যে নিচের কোনটি বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ বা কে বন্ড বিক্রয় করতে পারে, ইস্যু করতে পারে। এরপর দেখো বন্ডের শ্রেণীবিভাগ এমসিকিউ জ্ঞানমূলক দুইটার জন্য বন্ডের এমসিকিউ এবং হচ্ছে সিকিউ এর জ্ঞানমূলক খুবই গুরুত্বপূর্ণ। দেখো ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে ইস্যুকারী প্রতিষ্ঠান আমরা দেখছি 4টা। তাহলে সরকার, আমরা প্রথমে যেটা দেখছি, সরকার কোন বন্ড ইস্যু করে? সরকার হচ্ছে ট্রেজারি বন্ড ইস্যু করে। সরকার কোন বন্ড ইস্যু করে? ট্রেজারি বন্ড। তাহলে সরকার যদি ঋণপত্র বা বন্ড ইস্যু করে সেটাকে আমরা বলবো ট্রেজারি বন্ড। তাহলে ট্রেজারি বন্ডের ইস্যুকারী কর্তৃপক্ষ কোনটা? সরকার। কর্পোরেট বন্ড হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠান। কর্পোরেট বন্ড হচ্ছে কি? ব্যবসায় প্রতিষ্ঠান। বৈদেশিক বন্ড হচ্ছে বিদেশি কোম্পানি বা বিদেশি সরকার। ওকে, বিদেশি কোম্পানি। ওকে, এরপর দেখো মিউনিসিপাল বন্ড হচ্ছে পৌর কর্তৃপক্ষ। কারা? পৌর কর্তৃপক্ষ বা সিটি কর্পোরেশন। তাহলে দেখো এই যে 4টা পড়লা, এই 4টার জন্য আলাদা নাম আছে। সরকার করলে ট্রেজারি বন্ড, তারপরে ব্যবসায় প্রতিষ্ঠান করলে সেটাকে কর্পোরেট বন্ড, বিদেশি কোম্পানি করলে সেটা বৈদেশিক বন্ড, আর কি মিউনিসিপাল বন্ড হচ্ছে আমাদের পৌর কর্তৃপক্ষ করলে। এরপর দেখো জামানতের ভিত্তিতে যদি জামানত রাখা হয়, একটু আগে বলতেছিলাম জামানত যুক্ত আছে, জামানত বিহীন আছে। জামানত যুক্তটাকে আমরা কি বলতেছি? সিকিউরড। জামানত বিহীনকে বলতেছি আনসিকিউরড। এখন দেখো জামানত বিহীন কি? জামানত বিহীনের মধ্যে আছে আমাদের ঋণপত্র। কি আছে? ঋণপত্র, আয় বন্ড, অধীন ঋণপত্র বন্ড। আর জামানত যুক্তের মধ্যে কি পড়ছি আমরা? জামানত যুক্তর মধ্যে তোমাদেরকে 2টা নাম বলছিলাম। জামানত যুক্তের মধ্যে কি বলছি মনে করো তোমরা মনে করো। একটা হচ্ছে আমাদের মর্টগেজ, একটা হচ্ছে কি মর্টগেজ বন্ড, আরেকটা হচ্ছে ইকুইপমেন্ট ট্রাস্ট বন্ড, আরেকটা কি ইকুইপমেন্ট ট্রাস্ট বন্ড। ওকে, তাহলে জামানত বিহীনের মধ্যে কি আছে? ঋণপত্র, আয় বন্ড, অধীন ঋণপত্র। জামানত যুক্তের মধ্যে কি আছে? মর্টগেজ, ইকুইপমেন্ট বা ট্রাস্ট বন্ড। আশা করি বুঝতে পারছো। তাহলে কোনটা কিসের মধ্যে যাবে? খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসবে।
দয়া করে এই সবগুলো মুখস্থ করে ফেলবা। মালিকানার ভিত্তিতে হচ্ছে বাহক বন্ড আর নিবন্ধিত বন্ড। এখন বাহক বন্ড কি? বাহক বন্ড হচ্ছে ধরো তুমি হচ্ছে যাকেই দিচ্ছ, তোমার কাছে যে বন্ডের কাগজপত্র বা দলিল আছে, তুমি যে মালিক, এটা যার কাছেই থাকবে সেই বাহক হবে, সেই বন্ডের মালিক হবে। এটা হচ্ছে বাহক বন্ড। আর একটা হচ্ছে নিবন্ধিত বন্ড। ধরো তোমার নামে নিবন্ধন করা, কোম্পানিতে তোমার নামে নিবন্ধন করা, তাহলে তুমিই মালিক, এর বাইরে আর কেউ পাবে না। এটাকে আমরা বলতেছি কি? নিবন্ধিত বন্ড। ওকে, এবার দেখো অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে আমাদের জিরো কুপন বন্ড আছে। একটু পরেই আমরা জিরো কুপন বন্ড সম্পর্কে জানবো। পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড। আমরা জানি বন্ডের সুদ, যেটাকে কুপন রেট বলি, এটা সাধারণত পরিবর্তন হয় না, কিন্তু যদি পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড বলতে পারি এর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। তবে তলবযোগ্য বন্ড, যে বন্ড হচ্ছে কল করে আবার কি করে? পুনঃক্রয় করে, সেটাকে আমরা তলবযোগ্য বন্ড বলি যদি শর্তের উল্লেখ থাকে। পুট বন্ড, রূপান্তরযোগ্য বন্ড। এখন পুট বন্ড কি এবং জাঙ্ক বন্ড কি, এগুলো আমরা বিস্তারিত পড়বো। আর রূপান্তরযোগ্য বন্ড হচ্ছে কি? রূপান্তরযোগ্য বন্ড হচ্ছে যে বন্ডকে তুমি সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারো। তাহলে যে বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর করা যায়, যে বন্ডকে কি করা হয়? যে বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর করা হয়, সাধারণ শেয়ারে রূপান্তর করা যায়, যে বন্ডকে কি সাধারণ শেয়ারে রূপান্তর করা যায়, সেটা হচ্ছে আমাদের রূপান্তরযোগ্য বন্ড। এখন আমরা জিরো কুপন বন্ড সম্পর্কে জানবো। কোন বন্ড সম্পর্কে জানবো? জিরো কুপন বন্ড। কোন বন্ড? জিরো কুপন বন্ড। এখন এই দেখো জিরো কুপন বন্ডের ক্ষেত্রে দেখো আমরা পড়ছি যে বন্ডের ক্ষেত্রে একটা কুপন সুদ থাকে, কি থাকে? কুপন রেট থাকে, যেটার কি তুমি নির্দিষ্ট হারে আয় পাও। এন্ড যে বন্ডের ক্ষেত্রে বন্ডের ধারককে কোনো প্রকার সুদ প্রদান করা হয় না, তাকে জিরো কুপন বন্ড বলে। মানে যেটার কোনো কুপন রেট নেই, বন্ডের সুদের হারকে কি বলা হয়? কুপন রেট বলা হয়। তাহলে যে বন্ডে কুপন রেট নাই, কুপন সুদ নাই, সেটাকে আমরা কি বলতেছি? জিরো কুপন বন্ড, ডিসকাউন্ট বন্ড বা ডিপ ডিসকাউন্ট বন্ড। কি নাম? জিরো কুপন বন্ড। কি নাম? জিরো কুপন বন্ড। তারপর হচ্ছে ডিসকাউন্ট বন্ড, তারপর হচ্ছে ডিপ ডিসকাউন্ট বন্ড, তারপর একটা নাম কি? ডিপ ডিসকাউন্ট বন্ড। আশা করি তিনটা নামে মুখস্থ রাখবা। ওকে, এখন দেখো যে বন্ডে বারটায় বিক্রয় করা হয়, তাহলে দেখো এই বন্ডে তোমাকে সুদ প্রদান করা হবে না। তাহলে সুদ যদি প্রদান না করে, তাহলে ধরো 100 টাকা একটা বন্ড, তাহলে তোমাকে যদি সুদ না প্রদান করা হয়, তাহলে তুমি 100 টাকা হচ্ছে লিখিত মূল্য বা ফেস ভ্যালু। কি? ফেস ভ্যালু। এখন তোমাকে যদি বলে এই বন্ডটা তুমি কিনতে চাও কিনা, তোমাকে কোনো সুদ দেবো না, তুমি কিনবা, কারণ তোমার কাছ থেকে 100 টাকায় কিনতেছে, আবার তোমাকে যে বন্ডের মেয়াদ আছে, মেয়াদ শেষ হলে সেটা আবার তোমাকে 100 টাকা ফেরত দিচ্ছে। তাহলে এই যে মাঝখানে তোমার কোনো আয় হচ্ছে না, তাহলে তুমি কিনবা না। তাহলে জিরো কুপন বন্ডে কোনো সুদ বা কুপন রেট থাকে না, কিন্তু অন্যভাবে আয় করা যায়। এর কারণ হচ্ছে যদি বন্ডের ফেস ভ্যালু 100 টাকা হয়, বন্ডটা বিক্রি হয় ধরো 97 টাকায়। কত টাকায় বিক্রি হয়? 97 টাকায়। অর্থাৎ সরকার তোমার কাছ থেকে 97 টাকা নেয়, বা যিনি বিক্রি করে তিনি তোমার কাছ থেকে 97 টাকা নেয়। আর যখন মেয়াদ শেষ হয় তখন তোমাকে আবার এই 100 টাকা ফেরত দেয়। তাহলে ওই মাঝখানে 3 টাকা হচ্ছে তোমার লাভ। তাহলে জিরো কুপন বন্ডে কোনো সুদ থাকে না, কিন্তু এই যে ডিসকাউন্টে বিক্রি হয়, ডিসকাউন্টে 97 টাকায় তোমার কাছ থেকে কিনতেছে, বা তুমি কিনতেছো আবার 100 টাকায় বিক্রি করতেছো। 97 টাকায় তুমি কিনে 100 টাকায় মেয়াদ শেষ হলে বিক্রি করতে পারতেছো। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে ডিসকাউন্ট বন্ড বা ডিপ ডিসকাউন্ট বন্ড। এবং যেহেতু সুদের পরিমাণ নাই, সুদের হার নাই, এই জন্য এটাকে বলা হয় জিরো কুপন বন্ড। ওকে, যে বন্ড বাট্টা মানে ডিসকাউন্ট, তাহলে যে বন্ড বাট্টা বা ডিসকাউন্টে বিক্রয় করা হয় এবং মেয়াদ পূর্তিতে বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠান বন্ড হোল্ডারের নিকট থেকে ফেস ভ্যালু বা লিখিত মূল্যে পুনঃক্রয় করেন, তাকে হচ্ছে জিরো কুপন বন্ড বলে। এরপর দেখো জিরো কুপন বন্ডের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। এমসিকিউ এবং সৃজনশীল দুইটার ক্ষেত্রেই আসতে পারে। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। আরমান লিমিটেড 5 বছর মেয়াদি জিরো কুপন বন্ড ইস্যু করেছে। কোন বন্ড? জিরো কুপন বন্ড ইস্যু করেছে, যার লিখিত মূল্য 1000 টাকা। তাহলে আমরা একটু আগে দেখছি যে জিরো কুপন বন্ড হচ্ছে কি? ডিসকাউন্টে বিক্রি করা হয়। কি করা হয়? ডিসকাউন্টে বিক্রি করা হয়। তাহলে এই যে ডিসকাউন্টে ধরো 1000 টাকা, এখন হচ্ছে ফেস ভ্যালু 1000 টাকা, তাহলে তুমি তো 1000 টাকায় কিনবা না। এটার মূল্য কত? এটা আমাদেরকে বের করতে বলছে। এটা তোমাদের 1000 টাকা আছে, 970 টাকায় কিনবা, 950 টাকায় কিনবা, নাকি 900 টাকায় কিনবা, এটা তোমাদেরকে বের করতে হবে। বলছে লিখিত মূল্য হচ্ছে 1000 টাকা, প্রত্যাশিত আয়ের হার 10%। তুমি যে এই বন্ডটা কিনবা, এই বন্ডটা হচ্ছে তোমার কাছে যে বিক্রি করবে, তাহলে তোমার প্রত্যাশিত আয়, তুমি মনে করছো যে আমার এখন 10% আয় যদি হয় ওই বন্ডটা থেকে, তাহলে আমি কিনবো।
বলছে বর্তমান মূল্য নির্ণয় করো, তাহলে তুমি কত টাকায় কিনতে আগ্রহী হবা, এই বন্ডটার বর্তমান মূল্য তোমার কাছে কত মনে হয় যদি তোমার আয়ের হার 10% হয়, তাহলে জিরো কুপন বন্ডের মূল্য, যেটাকে আমরা ভ্যালু অফ বন্ড বলি, ভিতে হচ্ছে ভ্যালু, বিতে হচ্ছে বন্ড, তাহলে ভ্যালু অফ বন্ড মানে হচ্ছে বন্ডের মূল্য, তাহলে তোমাকে লিখতে হবে জিরো কুপন বন্ডের মূল্য। এটা সূত্র হচ্ছে এমভি ডিভাইডেড বাই 1+KD, এমভি ডিভাইডেড বাই 1+KD টু দি পাওয়ার এন, টু দি পাওয়ার এন। ওকে, এখন দেখো এই যে এই প্রশ্নে এন হচ্ছে 5 বছর, এমভি বা ম্যাচিউরড ভ্যালু হচ্ছে 1000 টাকা, ফেস ভ্যালুও বলতে পারো, এমভিও বলতে পারো, দুইটার যে কোনো একটা বললেই হবে। এবং তোমার আয়ের হার হচ্ছে কেডি হচ্ছে 10%, কেডি হচ্ছে কত 10%। এখন এখানে যে তিনটা বিষয় লাগবে আমরা সব পাইছি, এখানে যদি লিখি মেয়াদ পূর্তিতে বন্ডের মূল্য হচ্ছে 1000 টাকা, এখানে লেখো এমভি 1000। ওকে, এরপর দেখো প্রত্যাশিত আয়ের হার কত আছে, 10% দেওয়া আছে, তাহলে আমরা এটাকে 0.10 লিখতে পারি। মেয়াদকাল 5 বছর দেওয়া আছে। এখন এই সূত্রে মানগুলো বসায় দাও, এমভির জায়গায় 1000 বসাও, 1+KD কত 0.10, ওকে, টু দি পাওয়ার এন হচ্ছে 5 বছর। ক্যালকুলেটারে করে ফেলো, খাতা কলম নিয়ে বসবা, ক্যালকুলেটার নিয়ে বসবা, কুইক করবা আমার সাথে কুইক করতে হবে ভাই। খাতা কলম নিয়ে যদি না বসো এবং হচ্ছে যদি প্র্যাকটিস না করো, তাহলে এই ক্লাস করে তোমার লাভ হবে না, একটু পরে ভুলে যাবা, 2 দিন মনে থাকবে, 3 দিনের দিন ভুলে যাবা, 1 সপ্তাহ পর ভুলে যাবা। ওকে, তো প্রত্যেকটা বিষয় নোট করে ফেলতে হবে। তাহলে উপরে আমাদের 1000, উপরে হচ্ছে 1000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.10, 1 প্লাস 0.10, ওকে, টু দি পাওয়ার হচ্ছে আমাদের কত 5 ইয়ার্স, টু দি পাওয়ার কত 5 ইয়ার্স, টু দি পাওয়ার হচ্ছে 5 ইয়ার্স। ওকে, তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এই বন্ডের মূল্য এখন আমরা কত টাকায় কিনতে আগ্রহী হব, 620.92 টাকা, 620.92 টাকা। অর্থাৎ এই যে 5 বছর পর তোমাকে 1000 টাকা ফেরত দিবে, 1000 টাকা ফেরত দিবে। এখন তুমি তো 1000 টাকায় কিনবা না, তাই তোমাকে যদি বলে তুমি এই বন্ডের মূল্য আছে 620.92 টাকা, তুমি সর্বোচ্চ ওই যে যারা বিক্রি করতে চাচ্ছে তাদেরকে 620.92 টাকায় কিনতে আগ্রহী হবা, বা এর চেয়ে কমে যদি তারা বিক্রি করে তাহলে তুমি কিনতে আগ্রহী। তোমাকে যদি বলে যে 600 টাকায় আপনি নেবেন, 5 বছর পর 1000 টাকা দিব, তুমি নিতে আগ্রহী হবা। কিন্তু যদি বলে 621 টাকা, তাহলে তুমি কিন্তু তোমার লস হবে, লস হবে, কিছু পয়সা কি হবে, লস হবে, 8 পয়সা লস হবে। ওকে, এরপর যদি তোমাকে বলে 700 টাকা, তাহলে তো তোমার 80 টাকার মতো লস হবে, তাহলে তুমি কিনবা না। কি বলছি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তা দেখো জিরো কুপন বন্ডের মূল্য আমরা কিভাবে নির্ণয় করলাম, আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো তলবযোগ্য বন্ড মানে হচ্ছে কল করা বা পুনঃক্রয় করা। তলবের আরেকটা কি বলতে পারি আমরা ইংরেজি, আমরা বলতে পারি কল বন্ড। আর কি বলতে পারি, এই কল বন্ডের আরো ভালো মিনিং বলতে পারি আমরা পুনঃক্রয়। কি বলতে পারি, পুনঃক্রয়। ওকে, তাহলে যে বন্ড মেয়াদ পূর্তির আগে ক্রয় করে নেওয়া যায় বা শর্তে উল্লেখ থাকে, বন্ড ইন্ডেঞ্চারে উল্লেখ থাকে, সেটাকে আমরা বলছি তলবযোগ্য বন্ড। যে বন্ড চাইলেই কোম্পানি তলব করতে পারে তাকে তলবযোগ্য বন্ড বলে। আমাদের জ্ঞানমূলকে আসতে পারে যখন বাজার সুদের হার বন্ডের কুপন সুদের হারের চেয়ে কম থাকে, তখন কোম্পানি বন্ড তলব করে থাকে এবং কম সুদের হার নতুন বন্ড ইস্যু করে থাকে। আশা করি বুঝতে পারছো। এটা আমি তোমাদেরকে কিন্তু অনেক আগেই বুঝাই দিছি যে 10% তোমাকে আগে একটা বন্ড ইস্যু করছিল যেটা সুদের হার 12%, এখন কোম্পানি দেখতেছে যে 10% হারে সে বন্ড বিক্রি করতে পারতেছে, তাহলে তোমাকে 12% তোমাকে লাভ দিয়ে তো তার এই বন্ড চালিয়ে নেওয়ার কোনো দরকার নেই, সে পুনঃক্রয় করে নতুন যে সুদের হার আছে সেটাই বন্ড ইস্যু করবে। এটা দেখো জাং বন্ড হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বন্ড, ঝুঁকির পরিমাণ সবচেয়ে বেশি। জাং বন্ডে কি হয়, ঝুঁকির পরিমাণে সবচেয়ে বেশি থাকে, অর্থাৎ এই বন্ডে কোনো ধরনের জামানত থাকে না এবং কোম্পানির অবস্থাও ভালো থাকে না, কোম্পানি নিয়মিত সুদ প্রদান নাও করতে পারে, এই জন্য এটাকে কি বলতেছে, ঝুঁকিপূর্ণ বন্ড। যে সকল বিনিয়োগকারী অধিক পরিমাণে ঝুঁকি গ্রহণ করতে চান তারা এই বন্ডে বিনিয়োগ করে। এবং এটা ঝুঁকি বেশি আমরা কেমনে বুঝবো, ধরো স্বাভাবিক অন্য কোম্পানি বন্ড বিক্রি করতেছে 12%, কত পার্সেন্টে, 12%, কিন্তু এই যে জাং বন্ডের যে বন্ড বিক্রয়কারী আছে তার ধরো ঋণের কোনো উৎস সে পাচ্ছে না, তখন সে বাধ্য হয়ে 15 বা 16% হারে কি করতেছে, বন্ড তোমাকে কুপন রেট দিচ্ছে। তখন তুমি যদি ওইটা ইস্যু করো তাহলে তোমার আয়টা বেশি হবে। আবার যেহেতু কোম্পানির অবস্থা ভালো না, এই জন্যই তোমাকে সুদ বেশি দিচ্ছে বা কুপন সুদের পরিমাণ বেশি রাখতেছে, এই জন্য তোমার ঝুঁকিও কিন্তু আছে। ওকে, এরপর দেখো রূপান্তরযোগ্য বন্ড। আমরা বলতেছিলাম রূপান্তরযোগ্য বন্ড হচ্ছে যে বন্ডকে একটা নির্দিষ্ট সময় পরে কি করা যায়, সাধারণ শেয়ারে রূপান্তর করা যায়। তাহলে বলতেছে সাধারণত যে বন্ডকে একটি নির্দিষ্ট সময়ের পর বা পরিপক্ক সময়ের পর শেয়ারে রূপান্তর করা যায় তাকে রূপান্তরযোগ্য বন্ড বলে। তবে একবার সাধারণ শেয়ারে রূপান্তর করা হলে তা পুনরায় বন্ডে রূপান্তর করা যায় না।
ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো বন্ডের মূল্য নির্ধারণ। আমরা জিরো কুপন বন্ডের মূল্য নির্ণয় করা শিখছি। সাধারণ বন্ডের মূল্য কিভাবে নির্ণয় করতে হয়, কয়টা পদ্ধতি আছে, এই সম্পর্কে আমাদেরকে এখন জানতে হবে। দেখো বন্ডের মূল্য নির্ধারণ করা হয় বন্ড মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে কিসের মাধ্যমে? বন্ড মূল্যায়ন প্রক্রিয়া বা বন্ড ভ্যালুয়েশনের মাধ্যমে। ঝুঁকি এবং আয়ের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বন্ডের মূল্য নির্ণয় করা হয়। কিসের মাধ্যমে? ঝুঁকি এবং আয়ের মধ্যে সমন্বয়ের মাধ্যমে। ঝুঁকি এবং আয়ের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বন্ডের মূল্য নির্ণয় করা হয়। তাহলে দেখো এখন এই যে বন্ডের যে আমরা মূল্য নির্ণয় করব, বন্ডের মূল্য নির্ণয় করতে গেলে আমাদের দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে বন্ডের মেয়াদ আছে কিনা, আর একটা হচ্ছে বন্ডের মেয়াদ নেই। তাহলে এই দুইটা বন্ডকে আমরা কি বলবো? একটাতে মেয়াদ আছে আর একটাতে নাই, তাহলে কি বলবো? দেখো যে বন্ডের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদ উল্লেখ থাকে না তাকে আমরা চিরস্থায়ী বন্ড বলি। তাকে আমরা কোন বন্ড বলি? চিরস্থায়ী বন্ড বলি। তাহলে যে বন্ডের মেয়াদ থাকবে না সেটাকে চিরস্থায়ী বা অসীম বন্ড বলি। কি বলি? অসীম মেয়াদের বন্ড। কোন বন্ড? অসীম মেয়াদের বন্ড। তাহলে চিরস্থায়ী বা অসীম মেয়াদের বন্ড। আর যেটার মেয়াদ আছে, তাহলে আরেকটা কি, যেটার মেয়াদ আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের সাধারণ বন্ড। তাহলে মেয়াদ থাকলে হচ্ছে আমাদের মেয়াদি বন্ড, আর যেটার মেয়াদ উল্লেখ থাকে না সেটাকে আমরা কি বলি? চিরস্থায়ী বা অসীম। এখন হচ্ছে যে ক্ষেত্রে কোম্পানি বিলোপ সাধনের পূর্ব পর্যন্ত সুদ প্রদান করে তাকে বলা হয় চিরস্থায়ী বন্ড। তাহলে এই যে দুইটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে আমাদের কি? চিরস্থায়ী বা অসীম বন্ডের। এই বৈশিষ্ট্য কিসের? অসীম বন্ডের। অসীম বা চিরস্থায়ী বন্ডের। অসীম বা চিরস্থায়ী বন্ডের। চিরস্থায়ী বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে এই দুইটা। ঠিক আছে। এখন দেখো মূল্যায়ন প্রক্রিয়ার প্রধান উপাদান হচ্ছে তিনটা। তাহলে তিনটা উপাদানের উপর ভিত্তি করে আমরা বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করি। তাহলে বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে গেলে আমাদের তিনটা উপাদান লাগে। কয়টা উপাদান লাগে? তিনটা। একটা হচ্ছে নগদ প্রবাহ, অর্থাৎ এখান থেকে তুমি কি নগদ প্রবাহ পাবা। এরপরে দেখো নগদ প্রবাহের সময়কাল, অর্থাৎ এন লাগে। কি লাগে? এন লাগে। ঝুঁকি এবং প্রত্যাশিত আয়ের হার লাগে, তার মানে হচ্ছে কেডি লাগে। কি লাগে? কেডি লাগে। তাহলে একটা হচ্ছে আমাদের নগদ প্রবাহ বা ম্যাচিউরড ভ্যালু লাগে, এমভি লাগে। আর একটা হচ্ছে আমাদের এন লাগে, আর একটা হচ্ছে কেডি বা কস্ট অফ ডেপ্ট বা আমাদের যে আয়ের হার আছে সেটা লাগে। ওকে, এখন দেখো আমরা বলছি বন্ড দুই প্রকার, একটা মেয়াদি বন্ড আর একটা হচ্ছে কি? চিরস্থায়ী বন্ড। একটা হচ্ছে মেয়াদি বন্ড আর একটা হচ্ছে চিরস্থায়ী বন্ড। বন্ড কয় প্রকার? বন্ড হচ্ছে সাধারণ বন্ড, মানে বন্ডের হচ্ছে আমরা একটা শিখছি জিরো কুপন বন্ড, একটা শিখছি কি? জিরো কুপন বন্ড। আর সাধারণ বন্ডের ক্ষেত্রে আমরা কি দেখতেছি? সাধারণ বন্ডের ক্ষেত্রে যেটার মেয়াদ থাকে না, সেটাকে আমরা একটা থেকে বলতেছি অসীম বা চিরস্থায়ী, আরেকটাকে কি বলতেছি? আরেকটাতে বলছি মেয়াদি বন্ড। আরেকটাকে কি বলতেছি? মেয়াদি বন্ড। এছাড়া অন্যান্য বন্ড কিন্তু আমরা পড়ছি। বন্ডের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা কিন্তু বন্ডের শ্রেণীবিভাগ কিন্তু পড়ছি। এখন আমরা দেখতেছি মেয়াদি বন্ড এবং হচ্ছে কি? চিরস্থায়ী বন্ড। মেয়াদের উপর ভিত্তি করে মেয়াদি বন্ড এবং চিরস্থায়ী বা অসীম বন্ড। সাধারণ বা মেয়াদের উপর ভিত্তি করে কি দেখতেছি আমরা? মেয়াদের উপর ভিত্তি করে অসীম বা মেয়াদি বন্ড দেখতে পাচ্ছি। এখন তাহলে আমরা চিরস্থায়ী বা অসীম বন্ডের মূল্য নির্ণয় করব। কি করব? চিরস্থায়ী বা অসীম বন্ডের। তাই দেখো এই যে আমরা এখন গাণিতিক সমস্যার সমাধান করব, এটা কিভাবে বুঝবো চিরস্থায়ী? এটার কোনো মেয়াদ দেওয়া থাকবে না। এটার কি থাকবে না? মেয়াদ দেওয়া থাকবে না। ওকে, সেনহা লিমিটেড প্রতিটি 2500 টাকা মূল্যের। তাহলে এই যে 2500 টাকা, এটা হচ্ছে আমাদের ম্যাচিউরড ভ্যালু বা মেয়াদ পূর্তিতে ভ্যালু বা পরিপক্কতার মূল্য বা হচ্ছে লিখিত মূল্য। মূল্যের 12% কুপন সুদ। তাহলে কুপন সুদ আমরা বলতেছি বন্ডের আয়ের হারকে আমরা কুপন সুদ বলি। ওকে, এ শর্তে বন্ড ইস্যু করে যদি প্রয়োজনীয় আয়ের হারকে আমরা কি বলি? কস্ট অফ ডেপ্ট বা কেডি। তবে বন্ডটির বর্তমান মূল্য কত? এখন আমরা বন্ডের ক্ষেত্রে বলছি বন্ডের সুদের পরিমাণ হচ্ছে আই। বন্ডের সুদের পরিমাণ কি? আই। বন্ডের সুদের পরিমাণকে আমরা সংক্ষেপে আই বলি। তাহলে এই আইটা সবসময় এমভির উপর বা ফেস ভ্যালুর উপর কাটা হয়। এমভি বা হচ্ছে ফেস ভ্যালু বা অভিহিত মূল্যের উপর কাটা হয়। এমভি বা ফেস ভ্যালুর উপর কাটা হয়। ওকে, তাহলে এই আইটা সবসময় কিসের উপর কাটা হয়? আমাদের এমভি বা ম্যাচিউরড ভ্যালুর উপর কাটা হয়। কিসের উপর? ম্যাচিউরড ভ্যালুর উপর কাটা হয়। কোন হারে? এই যে কুপন সুদের হারে। কোন হারে? কুপন সুদের হারে। মনে থাকবে, কুপন সুদের হারে। আর পরে দুইটা হার দেখতে পাচ্ছ, একটা কুপন সুদের হার আর একটা কি? আরেকটা হচ্ছে আমাদের আয়ের হার। আয়ের হারটাকে আমরা বলতেছি কেডি, যেটা তোমরা এই যে চিরস্থায়ী বা অসীম বন্ডের মূল্য নির্ণয়ের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ? উপরে দেখতেছো আই, যেটাকে আমরা বলি সুদের পরিমাণ। আইকে আমরা কি বলি? বন্ডের সুদের পরিমাণ। ওকে, আর দেখতেছো কেডি হচ্ছে আমাদের এই যে এই হারটা।
এখন আয় বের করতে গেলে এই যে আমাদের যে সুদের পরিমাণ আছে এটা যদি বের করতে হয় তাহলে আমার লাগবে এমভি লাগবে এবং কুপন সুদের হার লাগবে। এই যে 12% দেখতেছো এটা হচ্ছে আমাদের সেই কুপন সুদের হার। তাহলে আমাদের কি লাগবে? আয় লাগবে। সূত্রে কি লাগবে? আয় লাগবে। আয় হচ্ছে সুদের পরিমাণ। সুদের পরিমাণ বের করতে গেলে আমরা কি করব? এমভি কে কুপন সুদের হার দিয়ে গুণ করব। তাহলে কি লিখতে পারি? আমরা কি লিখতে পারি? এমভি কত? এমভি হচ্ছে আমাদের 2500 টাকা। 2500 টাকা। ওকে, সুদের পরিমাণ বের করতে আমরা এই এমভি কে কুপন সুদের হার দিয়ে গুণ করব। তাহলে দুইটা হার কিন্তু, একটা 12 একটা 10। তুমি কি করবা? আয় বের করার সময় এই যে সুদের পরিমাণ আয় বের করার সময় তুমি কি করবা? এই 12% দিয়ে গুণ করবা। কাকে করবা? এই এমভি কে গুণ করবা। ওকে, তাহলে 2500 গুণ কত পার্সেন্ট? 12%। তাহলে দুইটা হার দেখে ঘোলায় ফেলা যাবে না, 12%। ওকে, তাহলে সুদের পরিমাণ হচ্ছে আয় 2500 গুণ 12%। ওকে, তাহলে 2500 এর 12% করো, 2500 এর 12% করো, 2500 মাল্টিপ্লাইড বাই 12%। ওকে, 300 টাকা। কত টাকা? 300 টাকা। তাহলে সুদের পরিমাণ আমরা পেয়ে গেছি। কেডি বা আয়ের হার হচ্ছে আমাদের 10% বা 0.10। ওকে, এখন তোমার সূত্রে কি লাগবে? অসীম বন্ড বা চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে সুদের পরিমাণ তুমি এখানে বের করছো 300 টাকা, ডিভাইডেড বাই কি দিবা? বাট্টার হার বা হচ্ছে আয়ের হার দিবা কেডি 0.10। তাহলে কত আসতেছে তোমার অ্যান্সার? দেখো ক্যালকুলেটর কি করবা? 300কে এই 300কে 0.10 দিয়ে ভাগ দিবা। 300 ডিভাইডেড বাই 300 ডিভাইডেড বাই 0.10, তাহলে 3000 টাকা। এই বন্ডের বর্তমান মূল্য কত হওয়া উচিত? 3000 টাকা। তাহলে অসীম বন্ডের বর্তমান মূল্য আমরা নির্ণয় করা শিখলাম। তাহলে এই বন্ডের বর্তমান মূল্য কত? 3000 টাকা। তাহলে এই বন্ডের বর্তমান মূল্য হচ্ছে 3000 টাকা। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের কি করতে হবে? আমাদের মেয়াদি বন্ডের, এবার আমরা কোথায় আসছি? মেয়াদি বন্ডের মূল্য নির্ণয় করব। মেয়াদি বন্ড, কোন বন্ড? মেয়াদি বন্ড। ওকে, মেয়াদি বন্ড। ওকে, তাহলে এখানে স্নেহা লিমিটেড প্রতিটি 2000 টাকা মূল্যের 12% কুপন প্রদান করা হবে এই শর্তে বন্ড ইস্যু করে। যদি বাট্টার হার 10% হয় তবে বন্ডটির বর্তমান মূল্য কত হবে? তাহলে দেখো স্নেহা লিমিটেড 2000 টাকা মূল্যের 12% কুপন প্রদান করে। কুপন সুদ হচ্ছে আমাদের আয় বের করতে লাগে। এখন আমরা বলতেছি কি নির্ণয় করব? মেয়াদি বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করব। 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 তাহলে এখানে আমাদের উদ্দীপকে কোনো মেয়াদ দেখতেছো? নাই। তাহলে আমি তোমাদেরকে ধরো দিলাম যে মেয়াদ হচ্ছে 10 বছর বা মেয়াদ হচ্ছে 5 বছর। তাহলে মনে করো ধরে নাও বা মনে করো মেয়াদ 5 বছর। কত বছরের জন্য ইস্যু করছে? মনে করো মেয়াদ 5 বছর বা 5 বছর সময়ের জন্য ইস্যু করছে। ওকে, এবার মেয়াদ পাইছো। তাহলে মেয়াদি বন্ডের আমরা মূল্য নির্ণয় করতেছি। কি করতেছি? মেয়াদি বন্ডের মূল্য নির্ণয় করতেছি। তাহলে মেয়াদি বন্ডের বর্তমান মূল্য নির্ণয় সূত্র হচ্ছে ভ্যালু অফ বন্ড ইকুয়াল টু আই। আই কি? আয় হচ্ছে সুদের পরিমাণ, আগেই বের করা শিখাইছি। সেটা হচ্ছে এমভির সাথে কুপন সুদের হার গুণ করব। এমভি গুণ কুপন সুদের হার। কোন সুদের হার? কুপন সুদের হার। ওকে, এখানে এমবি কত? এখানে এমবি আছে 2000 টাকা। এমবি কত? এমবি হচ্ছে 2000 টাকা। এমবি কত? এমবি হচ্ছে 2000 টাকা। তাহলে এমবি এখানে কি লিখবা? 2000 গুণ, দেখো কুপন সুদের হার আছে 12%, 12% দিয়ে গুণ করবা। 12% দিয়ে গুণ করো, 2000 এর 12% করো, 2000 এর 12% করো, 1000 এর 12% 120, 2000 এর 12% 240 টাকা। ওকে, এবার দেখো মেয়াদ কত ধরতে বলছি? 5 বছর। মেয়াদ কত বছর? 5 বছর। এমবি এখানে লেখা হয় নাই, 2000 লিখে দিচ্ছি। বাট্টার হার, দেখো বাট্টার হার আরেকটা হার দেওয়া আছে না? বাট্টার হার 10%, এটা লেখো কেডির জায়গায় 10% বা 0.10। এটা সূত্র কি? আই। প্রথমে আমাদেরকে সুদের পরিমাণ দিতে হবে, যেটা আমরা ওইখানে বের করছি। কত? আই হচ্ছে আমাদের 240 টাকা। 240 টাকা। ওকে, এটা ব্র্যাকেট দাও বড় করে, মাঝখান থেকে দাগ দাও। 1 মাইনাস, সূত্রের 1 মাইনাস, আবারও উপরে 1 দাও। এবার নিচে, এই 1 এর নিচে 1 প্লাস কেডি। কেডি কত? কেডি বা বাট্টার হার হচ্ছে 0.10। ব্র্যাকেটটাও টু দি পাওয়ার এন দাও। কি দিবা? এন হচ্ছে 5 বছর, তাহলে এখানে পাওয়ার 5 দাও। ওকে, এইখানে ব্র্যাকেট ক্লোজ করো এবং কেডি আবারও ডিভাইড করো। তাহলে কেডি কত? 0.10 প্লাস কি দিতে হবে? এইখানে প্লাস দিতে হবে আমাদেরকে। কোথায় প্লাস দিতে হবে? এই যে ব্র্যাকেটের বাইরে এখানে প্লাস দাও। এখানে প্লাস, উপরে কি হবে? এমভি। তাহলে এমভি কত? এমভি হচ্ছে আমাদের 2000। এমভি কত আমাদের? 2000। নিচে কি করতে হবে?
1+0.10 টু দি পাওয়ার আবারও এন দিতে হবে, এন হচ্ছে 5 বছর। তো এই যে সূত্রে জাস্ট এই কয়টা জিনিস বের করে সূত্রে বসাইতে পারলেই অ্যান্সার চলে আসবে। তাহলে এইখানে আমাদের 240, মাঝখানেরটুকু ক্যালকুলেট করো, তাহলে মাঝখানেরটুকু ক্যালকুলেট করতে গেলে তোমাকে কি লাগবে বলো তো? তাহলে মাঝখানেরটুকু যদি ক্যালকুলেট করতে চাও তাহলে তোমার কি লাগবে বলো? 1 মাইনাস উপরে 1 মাইনাস কি করতে হবে আমাদেরকে? ওকে, এটা ক্যালকুলেট করে আমাকে জানাও, আমার আগে করতে পারো কিনা। তাহলে আমরা কি করব, এতটুকু আগে ক্যালকুলেট করব। প্রথমে 240 এখানে লিখছি, এটা ক্যালকুলেট করব। ওকে, ক্যালকুলেট করার জন্য আমাদের কি করতে হবে? 1 মাইনাস, ওকে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1.10, 1 টু দি পাওয়ার 5 বলছি, 5 ইয়ার্স। ওকে, 5 ইয়ার্স, নিচে আবারও 0.10, নিচে আবারও কি 0.10। ওকে, তাহলে দেখো এইটা করলে আমাদের 3.791 আসতেছে, 791। ওকে, গুণ, এখন এইটাকে আবার ভাগ করো 2000 ডিভাইডেড বাই কি করতে হবে আমাদেরকে? 2000 ডিভাইডেড বাই 1+0.10 টু দি পাওয়ার 5, 1 প্লাস টু দি পাওয়ার কত আমরা 5 দিব। ওকে, তাহলে কত আসতেছে? 1241.843। এখন এই তিনটা অ্যামাউন্ট গুণ করবা, কি করবা? 240 মাল্টিপ্লাইড বাই 3.791 মাল্টিপ্লাইড বাই 1241.843। ওকে, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে দেখো কত। তাহলে এই যে আমাদের বন্ডটির বর্তমান মূল্য কত আসতেছে দেখো, 240 ইন্টু এইটা, ও এখানে প্লাস হবে, দুঃখিত, এখানে আমরা প্লাস দিব, এখানে কি দিব? প্লাস দিব। তাহলে প্লাস দাও, মাল্টিপ্লাইড না, এখানে আমাদেরকে কি দিতে হবে? প্লাস দিতে হবে, এখানে আমাদেরকে প্লাস দিতে হবে। ওকে, তাহলে দেখো 2151 কত আসতেছে? 2151.683 টাকা। ওকে, তাহলে এই যে আমাদের মেয়াদি বন্ডের মূল্যটা নির্ণয় করা শিখলা, এটা আমাদের সৃজনশীলে আসবেই। এই অধ্যায়ে সৃজনশীল যদি করো, এইটা বাদে সৃজনশীল করা যাবে না, মেয়াদি বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করা ছাড়া সৃজনশীল করা যাবে না। আমরা একটু পরেই সৃজনশীল করব, সেইখানে আমরা দেখব এগুলো কিভাবে আসে, আমরা কিভাবে সলভ করতে পারি, পুরাটাই তোমাদেরকে দেখাবো। ওকে, এরপর দেখো বন্ড হতে প্রাপ্তিকে আমরা ইল্ড বলি। বন্ড হতে প্রাপ্তিকে আমরা কি বলি? ইল্ড বলি। বন্ড হতে প্রাপ্তিকে আমরা ইল্ড বলি। ওকে, বর্তমান বাজার মূল্যে ক্রয় করে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখলে তা হতে প্রত্যাশিত আয়ের হারকে বলা হয় বন্ড হতে প্রাপ্তি বা ইল্ড। বন্ডের মুনাফা বা ইল্ড দুই ধরনের হয়ে থাকে, একটা চলতি ইল্ড আর একটা হচ্ছে মূলধনী ইল্ড। একটা হচ্ছে চলতি বা কারেন্ট ইল্ড, একটা কি চলতি আয় বা কারেন্ট আয়ের হার, একটা হচ্ছে কারেন্ট ইল্ড, এটাকে কি বলা হয়? কারেন্ট ইল্ড। ওকে, আর একটা হচ্ছে মূলধনী লাভ বা মূলধনী ইল্ড, এটাকে বলা হয় ক্যাপিটাল গেইন ইল্ড। ওকে, গেইন ইল্ড। ওকে, এখন দেখো বন্ড হতে প্রাপ্তি ইল্ড পরিমাপ করার পদ্ধতি রয়েছে 3টা। তাহলে বন্ডের যে আয় আছে এটা পরিমাপ করার, বা বন্ডের যে আয়ের হার আছে এটা পরিমাপ করার পদ্ধতি আছে 3টা। কয়টা আছে? 3টা। ওই যে আমরা পড়লাম চলতি আয়ের হার, সেটা দেখো নিচে আছে, ঠিক আছে? তো মেয়াদ পূর্তিতে প্রথম যেটা দেখতেছি আমরা এখানে, সেটা হচ্ছে মেয়াদ পূর্তিতে। যদি ধরো একটা বন্ড তোমার কাছে 10 বছর সময়ের জন্য বিক্রি করছিল, তাহলে 10 বছর যদি পার হয় বা 10 বছর পর্যন্ত যদি ধরে রাখা যায়, তাহলে ওইটার ইল্ডকে আমরা বলবো মেয়াদ পূর্তিতে ইল্ড। ওইটাকে কি বলবো? মেয়াদ পূর্তিতে বন্ডের আয় হার বা মেয়াদ পূর্তিতে ইল্ড। মেয়াদ পূর্তিতে ইল্ড বা মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার, যেটাকে আমরা ইংরেজিতে বলি ওয়াইটিএম। এটাকে আমরা কি বলি? এই যে প্রথম যেটা দেখতেছো এটাকে বলি ওয়াইটিএম। কি বলি? ওয়াইটিএম। ওয়াইটিএম এর পূর্ণরূপ হচ্ছে ইল্ড টু ম্যাচিউরিটি। ওকে, ইল্ড টু ম্যাচিউরিটি। তাহলে আমাদের যদি মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার নির্ণয় করতে বলে, তাহলে আমরা ওয়াইটিএম করব। মেয়াদ পূর্তিতে আয়ের হার নির্ণয় করতে বলে আমরা কি করব? ওয়াইটিএম করব। ওয়াইটিএম কিভাবে করতে হয় এর পরের স্লাইডে আমরা দেখব। তো পুরো মেয়াদকাল পর্যন্ত ধরে রাখার ফলে অর্জিত আয়ের হার। ইল্ড টু কল, যদি মেয়াদের পূর্বেই পুনঃক্রয় করে নেয়। ইল্ড টু কল মানে কি? পুনঃক্রয়ের ফলে তোমার কতটুকু আয় হলো। ধর 10 বছর মেয়াদ, 7 বছর পর
কোম্পানি পুনঃক্রয় করলো, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে আয়ের হার নির্ণয় করব, সেটা করার জন্য আমাদের ওয়াইটিসি বের করতে হয়। কি বের করতে হয়? ওয়াইটিসি, অর্থাৎ ইল টু কল, অর্থাৎ কি ইল টু কল, অর্থাৎ সেক্ষেত্রে তোমার আয়ের হারটা কেমন হয়। এবার চলতি ইল, বন্ড হতে প্রাপ্ত বর্তমান আয়ের হারকে, বর্তমান আয়ের হারকে আমরা কি বলি? কারেন্ট ইল্ড। বর্তমান আয়ের হারকে আমরা কি বলি? কারেন্ট ইল্ড। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এই তিনটা পদ্ধতিতে এখন বন্ডের আয়ের হার নির্ণয় করা শিখবো, ওয়াইটিএম, ওয়াইটিসি অ্যান্ড কারেন্ট ইল্ড। তাহলে প্রথমে আমরা ওয়াইটিএম বা ইল্ড টু ম্যাচুরিটি, বা যদি পুরো বন্ডটা মেয়াদ পূর্তি পর্যন্ত ধরে রাখা হয় সেক্ষেত্রে আয়ের হার কত হবে? মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার, একটি বন্ড কি বলতেছে দেখো, একটি বন্ড 1000 টাকা মূল্যের 10 বছর মেয়াদি 15% কুপন সুদে, তাহলে 10 বছর মেয়াদ, এন হচ্ছে 10 বছর, এমভি হচ্ছে আমাদের 1000, এমভি কত? 1000, কুপন সুদ অর্থাৎ আয় বের করার সময় এই সুদটা লাগবে, আয় বের করতে এই সুদটা কখন লাগবে? আয়ের জন্য লাগবে, আয়ের জন্য। ওকে, বাজারে 1100 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে বাজার মূল্য হচ্ছে এসভি, বাজার মূল্য হচ্ছে সেলস ভ্যালু বা এসভি, বিক্রয় করা হয়। মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার কত? মেয়াদ পূর্তিতে আয়ের হার বললে আমরা ওয়াইটিএম করব। তাহলে ওয়াইটিএম নির্ণয়ের সূত্র কি? দেখো, মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হারের সূত্র হচ্ছে আই প্লাস এমভি মাইনাস এসভি ডিভাইডেড বাই এন, আবারও ডিভাইডেড বাই এমভি প্লাস এসভি ডিভাইডেড বাই 2 ইনটু, দেখো এখানে মাইনাস, পরের নিচের যে হর রয়েছে এই অংশে এসে প্লাস, এবং এখানে এন, এখানে 2 ইনটু আমাদের কি? ইনটু হচ্ছে আমাদের 100। ওকে, তাহলে দেখো লিখিত মূল্য কত আছে? এমভি 1000 টাকা। কত টাকা? 1000 টাকা। বলছিলাম এই কুপন সুদের হার লাগবে আমাদের আয় বের করতে। এখন আয় বের করার সময় আমরা কি করি? আমাদের যে ফেস ভ্যালু বা অভিহিত মূল্য আছে ওইটাকে কুপন সুদের হার দিয়ে গুণ করি। তাহলে এমভি বা লিখিত মূল্য আমরা 1000 পেয়েছি, ওইটাকে কুপন সুদের হার, কুপন সুদের হার 15% দিয়ে গুণ করব। কি দিয়ে গুণ করব? 15%। তাহলে 1000 এর 15% কত? 150 টাকা। 150 টাকা। বিক্রয় মূল্য কত দেওয়া আছে? বাজারে 1100 টাকায় বিক্রয় হচ্ছে, বিক্রয় মূল্য 1100 টাকা দেওয়া আছে। কত দেওয়া আছে? 1100 টাকা দেওয়া আছে। মেয়াদ বা এন, এন হচ্ছে কত বছর? এন হচ্ছে 10 বছর, দেওয়াই আছে 10 বছর। ওকে, তাহলে এখন আমরা সূত্রে খালি ওই ভ্যালুগুলো বসাবো, সূত্রে জাস্ট ওই ভ্যালুগুলো বসাবো। সুদের পরিমাণ আয় কত বের করছো? 150 ই প্লাস, উপরে কি করবা? উপরে হচ্ছে কি করবা? উপরে কি করবা দেখো, উপরে হচ্ছে এমভি মাইনাস এসভি, তাহলে এমভি হচ্ছে আমাদের 1100, এমভি হচ্ছে আমাদের কত? এমবি হচ্ছে আমাদের 1000, দুঃখিত, এমবি হচ্ছে আমাদের 1000, কত? 1000 মাইনাস এসবি কত? 1100, আর নিচের দিকে কি হবে? এই দুইটা যোগ হবে, এমবি প্লাস এসবি। তাহলে ও এখানে একটা এন আছে, ডিভাইড কি আছে? এন আছে, তাহলে এনটা বসাইতে হবে। এনটা হচ্ছে আমাদের 10 বছর, কত বছর? 10 বছর। এরপরে আবারও ডিভাইডেড বাই, এইখানে হচ্ছে আমাদের এমবি প্লাস এসভি, কি করতে হবে? এমবি প্লাস এসভি, তাহলে এমবি আমাদের 1000 প্লাস এসভি হচ্ছে আমাদের 1100 ডিভাইডেড বাই 10 বছর ইন্টু 100, এই পুরোটাকে কি করব? 100 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, এখন ক্যালকুলেটারে করো এটা। তাহলে দেখো, তাহলে আমাদের কি করতে হবে? 150 প্লাস আমাদেরকে হচ্ছে 1000 মাইনাস হচ্ছে 1100, তাহলে মাইনাস উপরে আমাদের কি হচ্ছে? মাইনাস 100 ডিভাইডেড বাই এন হচ্ছে 10, এন হচ্ছে কত? 10। আবার নিচের অংশটুকু করো, নিচের অংশ হচ্ছে 2100 ডিভাইডেড বাই 10, নিচে কত আসতেছে? 2100 ডিভাইডেড বাই 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি এতটুকু করলে আমাদের কত আসতেছে? 0.666 এইভাবে আসতেছে। তাহলে আমরা বলতে পারি ইন্টু 100 দিব, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? 0.6667 ইন্টু 100, তাহলে দেখো 100 দিয়ে গুণ করো, 66 কত আসতেছে? 66.67%, 66.67%। তাহলে এইটা হচ্ছে আমাদের মেয়াদ পূর্তিতে আয়ের হার, মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার কত হবে? 66.67%। ওকে, এরপরে আমরা কি করব? ইল টু কল, এই যে এইটা করব, দ্বিতীয়টা ইল টু কল, অর্থাৎ মেয়াদ পূর্তির পূর্বেই কোম্পানি যদি হচ্ছে কি করে? কোম্পানি যদি বন্ড ফিরিয়ে নেয়, বন্ড হচ্ছে পুনঃক্রয় করে, তাহলে আমরা কি করব? ইল টু কল বের করব। একটি বন্ড 1000 টাকা মূল্যের 10 বছর মেয়াদি, তাহলে এমভি হচ্ছে আমাদের 1000, এমভি কত? 1000, 10 বছর মেয়াদ, এন হচ্ছে 10 বছর মেয়াদি, 14% কুপন সুদ, তাহলে এই কুপন সুদ লাগবে আমাদের আয় বের করার সময়। ওকে, বাজারে 1100 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে 1100 টাকায় বিক্রি হলে 1100 হচ্ছে আমাদের সেলস ভ্যালু। 5 বছর পর, মানে 5 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর উক্ত বন্ড, 5 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর উক্ত বন্ড 1150 টাকায় তলব করা হয়। তাহলে এই তলব করা হয়, তলবের ইংরেজি কি বলছি? কল। তাহলে এটাকে আমরা কি বলবো? কল প্রাইস। এটাকে কি বলবো? কল প্রাইস।
কল প্রাইস, যাকে তুমি সংক্ষেপে কি লিখতে পারো, সিপি। ওকে, তাহলে সিপি হচ্ছে 1150 টাকা। তাহলে এটা দেখো মেয়াদ ছিল 10 বছর, প্রকৃত মেয়াদ কত ছিল, 10 বছর, কিন্তু 5 বছর পর কিনে নেওয়া হচ্ছে। 5 বছর পর কি করা হচ্ছে, কিনে নেওয়া হচ্ছে। তাহলে আমাদের মূলত মেয়াদ, তাহলে লিখিত মেয়াদ ছিল 10 বছর, কিন্তু 5 বছর পর পুনঃক্রয় অর্থাৎ তোমার কাছ থেকে ফেরত নিচ্ছে। তাহলে এখানে এন হিসেবে আমরা 5 বছর ধরবো। এন হিসেবে কত ধরবো, 5 বছর। ওকে, তাহলে ওয়াইটিসি সূত্র হচ্ছে আই প্লাস সিপি মাইনাস এসবি ডিভাইডেড বাই এন, সিপি প্লাস এসবি ডিভাইডেড বাই 2। দেখো আগেরটার মতোই এইখানে খালি এমভির জায়গায় কি হবে, সিপি হবে, এমভির জায়গায় কি হবে, সিপি হবে, এমভির জায়গায় কি হবে, সিপি হবে, আর সব সেম। ওকে, এখন তুমি বলতে পারো ভাই এমভি তাহলে কেন লাগবে, এখানে তো এমভি নাই, এই সূত্রে তো আমাদের এমভি নাই। এমভি লাগবে কারণ হচ্ছে আই বের করার সময়, এমভি লাগবে কেন, আই বের করার সময়, কারণ আয়ের সূত্র হচ্ছে এমভি ইন্টু কুপন সুদের হার, এমভি ইন্টু কি, কুপন সুদের হার, এমভি ইন্টু কুপন সুদের হার। এই জন্য আমাদের কি লাগবে, এই জন্য আমাদের এমভি লাগবে। তাহলে দেখো এমভি হচ্ছে আমাদের 1000 টাকা, এমভি কত, 1000 টাকা। তাহলে এমভি 1000, এখানে লিখি 1000 গুণ কুপন সুদের হার কত, 14%, 1000 গুণ 14%, তাহলে কত হয়, 140 টাকা। তাহলে আমাদের আয় বের হয়ে গেল, এই যে সূত্রের যে আয় দেখতেছো এটা বের হয়ে গেল। সিপি লাগবে, তলব মূল্য কত বলছে, 1150 টাকা লেখো এখানে। এই দেখো বিক্রয় মূল্য বাজারে কত টাকা বিক্রি হয়েছে, 1100 টাকায়, তাহলে 1100 লেখো শেষ ভ্যালুতে। এবার মেয়াদ কত, মেয়াদ কোনটা ধরবা, দুইটা মেয়াদ আছে। তাহলে লিখিত মেয়াদ ছিল 10 বছর, কিন্তু 5 বছর পর পুনঃক্রয় হয়ে গেছে। তাহলে 5 বছরটা হচ্ছে আমাদের মেয়াদ, 5 বছর হচ্ছে কি আমাদের মেয়াদ। এখন দেখো আমরা কি করব, এখন আমরা এখানে আয় দিব, সুদের পরিমাণ কত, 140 টাকা, কত টাকা, 140 টাকা, 140 যোগ উপরে কি করব, সিপি কল প্রাইস হচ্ছে 1150 মাইনাস এসবি কত দেখো, এসবি হচ্ছে 1100, ওকে। এরপর নিচে কি, নিচে হচ্ছে এন হচ্ছে আমাদের 5 বছর ডিভাইডেড বাই, নিচে আবার সিপি প্লাস এসবি যোগ হবে, অর্থাৎ 1150 প্লাস 1100 হবে, 1150 প্লাস 11 ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই কত, 2 ইন্টু 100, পুরাটাকে 100 দিয়ে গুণ করতে হবে হারে নিয়ে যাওয়ার জন্য। ওকে, এখন এইটুকের ক্যালকুলেশন করো, তাহলে 140 আমরা পুনরায় ক্যালকুলেশন করি, উপরে হচ্ছে 140 প্লাস, উপরে 140 প্লাস আমাদের কি হচ্ছে এইটুকু, যদি আমরা মাইনাস করি উপরে যাচ্ছে আমাদের 50 ডিভাইডেড বাই 5, নিচে কি হচ্ছে, নিচে এই দুটা যোগ করলে 2250 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে 2। তাহলে দেখো আসতেছে কত, আমাদের এখানে আসতেছে কত, দেখো এখানে আসতেছে 0.1333 এইভাবে আসতেই থাকতেছে। এটাকে 100 দিয়ে গুণ করো, তাহলে দেখো কত আসতেছে, 13.33%। ওকে, আচ্ছা আমি পূর্বের ম্যাথটায় কি কোনো ধরনের কোনো ভুল করছিলাম কিনা আমরা যদি একটু রিক্যালকুলেট করি, 150 প্লাস তোমরা হচ্ছে এই ম্যাথটা ক্যালকুলেশন করতে থাকো, আমি পূর্বের ম্যাথটা একটু দেখি। ওকে, 150 প্লাস মাইনাস 100 ডিভাইডেড বাই 10, ওকে, ইন্টু হচ্ছে আমাদের 2100 ডিভাইডেড বাই 10। ওকে, না ঠিক আছে, আগেরটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে আগেরটা 66.67 হয়েছিল, এইখানে আগেরটা হচ্ছে আমাদের কি ওয়াইটিএম, অর্থাৎ মেয়াদ পূর্তিতে বন্ডের হচ্ছে আয়ের হার ওয়াইটিএম। আর এইটা কি, এটা হচ্ছে মেয়াদ পূর্তির পূর্বে যদি তলব করে সেক্ষেত্রে আমরা ওয়াইটিসি বের করব, এবং সেইটার সূত্র হচ্ছে এখানে এমভির জায়গায় জাস্ট সিপি, এমভি আমাদের লাগবে আই বের করার জন্য। ওকে, আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছো। এবার দেখো 3টা উপাদান বলছিলাম আমরা, তার 2টা উপাদান আমাদের করা শেষ, 1 আর 2 করা শেষ। আমরা যদি 3-এ যাই, চলতি ইল্ড অর্থাৎ বর্তমানে আয়ের হার কত, বন্ড হতে বর্তমানে এই সময় আয়ের হার কত, সেটা আমরা কারেন্ট ইল্ডের মাধ্যমে করব। এখন কারেন্ট ইল্ডের আমাদের একটা ফর্মুলা আছে, যে কারেন্ট ইল্ডের সূত্র হচ্ছে আই বাই এসবি, আই ডিভাইডেড বাই এসবি, অর্থাৎ সুদের পরিমাণকে যদি আমরা বাজার মূল্য দিয়ে ভাগ করি তাহলে বর্তমান মূল্য বা আয়ের হার পাবো, একটি বন্ডের সমমূল্য বা লিখিত মূল্য, অর্থাৎ এমভি হচ্ছে আমাদের 1000 টাকা। এখন এই এমভি কেন লাগবে, এমভি কারণ এই আই বের করতে আমাদেরকে এমভি লাগবে। কুপন
কুপন রেট কেন লাগবে? আই বের করতে আমাদের কুপন রেট লাগবে। বর্তমানে বন্ডটি বিক্রয় হচ্ছে 900 টাকায়, অর্থাৎ সেলস ভ্যালু হচ্ছে 900 টাকা। কারেন্ট ইল্ড কত? তাহলে লিখিত মূল্য আমরা একটু লিখি 1000 টাকা। লিখিত মূল্য কত? 1000 টাকা। আই বের করতে কি করতে হবে আমাদেরকে? লিখিত মূল্য বা এমবিকে কুপন সুদের হার দিয়ে গুণ করতে হবে। তাহলে 1000 গুণ কুপন রেট হচ্ছে 10%, তাহলে 100 টাকা হচ্ছে আমাদের আয়ের পরিমাণ। আয়ের পরিমাণ কত? 100 টাকা। সেলস ভ্যালু কত? বর্তমানে বাজারে 900 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে 900 টাকা হচ্ছে আমাদের সেলস প্রাইস। ওকে, তাহলে দেখো আমরা কি করব, এই যে আই বাই এস বি ইন্টু 100 দিব। কি দিব? হার যেহেতু আমরা 100 দিব। ওকে, তাহলে আই কত? সুদের পরিমাণ বের হয়েছে আমাদের 100 টাকা। এস বি কত? 900 টাকা ইন্টু 100 ইন্টু কত? 100। ক্যালকুলেটারে করো, তাহলে দেখো 2টা শূন্য কাটা যায়, এখানে 100/9, 100 ডিভাইডেড বাই 9, 100 ডিভাইডেড বাই 9, তাহলে কত হচ্ছে? 11.11%। 11.11%, তাহলে 11.11% হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই তিনটা পদ্ধতিতে আমরা কি করতে পারতাম? বন্ড হতে প্রাপ্তি বা আয়ের হার নির্ণয় করতে পারি। ওকে, এখন দেখো বন্ড হতে প্রাপ্তি আমরা দেখছি কুপন সুদের হার এবং ওয়াইটিএম এর মধ্যে কোনটা কি হলে আমাদের বন্ডে বিনিয়োগ করা উচিত, না কোনটা করলে কি হবে আমরা একটু দেখব। দেখো বন্ড হতে প্রাপ্তি যখন কুপন রেট ইকুয়াল টু ওয়াইটিএম হয়, এই যে দেখো মেয়াদপূর্তিতে আমরা ওয়াইটিএম বের করছি না, মেয়াদপূর্তিতে ওয়াইটিএম বের করছি, তাহলে এই ওয়াইটিএম যদি কুপন সুদের সমান হয়, কুপন যে সুদের সমান, এই যে কুপন রেট 10% দেওয়া আছে, এটা যদি সমান হয় তাহলে কি হয়? বাজার মূল্য এবং পার ভ্যালু মানে অভিহিত মূল্য, বাজার মূল্য এবং আমাদের যে অভিহিত মূল্য বা লিখিত মূল্য এটা সমান হবে। এটা কি হবে? সমান হবে। তাহলে সমান হইলে সমমূল্যে ইস্যু হবে। এমসিকিউ প্রশ্নের জন্য ছকটা বুঝতে হবে। এমসিকিউ প্রশ্নের জন্য, কিসের জন্য? এমসিকিউ প্রশ্নের জন্য। এমসিকিউর জন্য যদি বলে যে কুপন রেট যদি মেয়াদপূর্তিতে আয়ের হারের সমান হয়, তখন বন্ড বাজারে কোন মূল্যে বিক্রয় হবে? তখন তোমাকে বলতে হবে সমমূল্যে বিক্রয় হবে। যদি কুপন রেট বড় হয়, কুপন রেট যদি কি হয়? বড় হয়, ওয়াইটিএম এর চেয়ে বেশি হয়, তাহলে বাজার মূল্য বেশি থাকে। বাজার মূল্য কি হয়? বেশি থাকে। তাহলে বাজার মূল্য বেশি থাকলে কি হয়? অধিহারে বা প্রিমিয়ামে বিক্রি হয়। কি হয়? অধিহারে বা প্রিমিয়ামে বিক্রি হয়। এরপর দেখো কুপন রেট যদি কম হয় এবং ওয়াইটিএম মানে মেয়াদপূর্তিতে মূল্য যদি বেশি হয়, তাহলে বাজার মূল্য কম থাকে। বাজার মূল্য কম থাকে, ফেস ভ্যালু বা অভিহিত মূল্য বেশি থাকে। এর কারণে কি হয়? অবহারে বিক্রি হয় বা ডিসকাউন্টে বা বাট্টায় বিক্রয় হয়। ওকে, কেন লাগবে? এমসিকিউর জন্য তোমাকে বলবে যে কুপন রেট কম এবং ওয়াইটিএম এর থেকে যদি কুপন হার কম হয় বা মেয়াদপূর্তিতে আয়ের হার থেকে কুপন রেট যদি কম হয়, তাহলে বন্ডটি কোন মূল্যে ইস্যু হবে? তোমাকে বলতে হবে বাট্টায় বা ডিসকাউন্টে ইস্যু হবে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো শেয়ার ও বন্ডের সঠিক মূল্যায়ন, অবমূল্যায়ন এবং অতি মূল্যায়ন। তাহলে শেয়ার বা বন্ড তুমি কখন কিনবা আর কখন কিনবা না, এইটা বুঝতে গেলে তোমাকে এটা বুঝতে হবে। দেখো ইন্ট্রিনসিক ভ্যালু মানে অন্তর্মূল্য, অর্থাৎ ওই বন্ডের বর্তমান মানে প্রকৃত মূল্যটা আসলে কত হওয়া উচিত। বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী বন্ডের ইন্ট্রিনসিক মূল্য বা প্রকৃত মূল্য কত হওয়া উচিত। দেখো ইন্ট্রিনসিক মূল্য যে মূল্যটা হচ্ছে বন্ডের হওয়া উচিত বা অন্তর্নিহিত মূল্য যদি বাজার মূল্যের সমান হয়, সেক্ষেত্রে কি হবে? বন্ডটি বাজারে ঠিকভাবে মূল্যায়িত হয়েছে। তাহলে কমেও বিক্রি করা হয় নাই, বেশিতেও বিক্রি করা হয় নাই। তাহলে ঠিকভাবে যদি মূল্যায়ন করা হয়, তাহলে তুমি বিনিয়োগকারী হিসেবে কি করবা? কিনতেও পারো, নাও কিনতে পারো। তোমার কিনলেও কোনো লাভ নাই, না কিনলেও লাভ নেই, আপাতত কোনো লাভ নাই। পরে বাজারের মূল্য কমা বাড়ার উপর ভিত্তি করে তোমার লাভও হতে পারে, ক্ষতি হতে পারে। তাহলে তোমার ইচ্ছার উপর নির্ভর করে। তাহলে এটা হচ্ছে কি? তোমার ইচ্ছার উপর নির্ভর করে। এরপর দেখো বন্ডের অন্তর্মূল্য যদি বাজার মূল্যের থেকে বেশি হয়, বন্ডের অন্তর্মূল্য যদি বাজার মূল্যের থেকে বেশি হয়, বাজারে যে দাম হওয়া উচিত তার থেকে বন্ডের ইন্ট্রিনসিক ভ্যালু বেশি হয়ে গেছে, তাহলে কি হবে? বন্ডটি অবমূল্যায়িত হয়েছে। তাহলে বাজার মূল্য কম, অর্থাৎ বাজার মূল্য আছে ধরো 900 টাকা, আর ওই বন্ডের প্রকৃত মূল্য এখন হওয়া উচিত 1000 টাকা। তাহলে বন্ডটি কি হয়েছে? বন্ডটাকে অবহেলা করা হয়েছে, অবমূল্যায়ন করা হয়েছে। তাহলে অবমূল্যায়ন যদি করা হয়, তুমি এখন বাজার থেকে 900 টাকা কিনে নিতে পারবা, 900 টাকা কি করতে পারবা? কিনে নিতে পারবা। এবং তুমি কি কিছুদিন পরেই, যেহেতু এটা অবমূল্যায়িত হয়েছে, এটার দাম অবশ্যই বাড়বে। অবমূল্যায়ন হলে কি হবে? কয়েকদিন পর দাম বেড়ে যাবে। তাহলে দাম বাড়লে তোমাকে এটা বিনিয়োগ করা উচিত। এখানে দেখো কি বলতেছে, শেয়ার বা বন্ডটিতে বিনিয়োগ করা বিনিয়োগকারীদের জন্য লাভজনক হবে, কেননা খুব দ্রুতই শেয়ার বা বন্ডটির দাম বৃদ্ধি পেয়ে অন্তর্মূল্যের সমান হয়ে যাবে। এবার দেখো ইন্ট্রিনসিক ভ্যালু বা অন্তর্মূল্য যদি কম হয়ে যায় বাজার মূল্য থেকে, ধরো বাজার মূল্য আছে 1000 এবং অন্তর্মূল্য আছে হচ্ছে 900 টাকা, তাহলে কি হচ্ছে? বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে।
বেশি দামে বিক্রি হচ্ছে, তাহলে বন্ডার অতি মূল্যায়ন হয়ে গেছে, অতি মূল্যায়ন হয়ে গেছে, অর্থাৎ যা ওইটাকে মূল্য দেওয়া উচিত তার থেকে বেশি দামে কিনে নিচ্ছে। যেমন কয়েকদিন আগে তোমরা বাজারে কি দেখছো, তেলের সংকট দেখছো না? এই যে জ্বালানি তেলের যাদের বাইক আছে বা যাদের গাড়ি আছে, তোমরা দেখছো তেলের কি সংকট। তো ওই সময় কাউকে যদি তেল বেশি দামে বিক্রয় করা হইতো তাহলে সেটা কি হইতো, অতি মূল্যায়ন হতো, মানে তোমরা কিনতে আগ্রহী হইতা। তো এটা হচ্ছে অতি মূল্যায়ন। তাহলে এটা কি হবে, কয়েকদিন পরে দাম কমে যাবে, এটার কি হবে, কয়েকদিন পরে দাম কমে যাবে। শেয়ারে বন্ডটি অতি মূল্যায়িত হয়েছে, শেয়ারে বন্ডটি বিনিয়োগ করা বিনিয়োগকারীদের জন্য লাভজনক নয়, বরং তারা কিছুদিন পরে কি হবে, ক্ষতির সম্মুখীন হবে, কেননা খুব দ্রুতই শেয়ার বা বন্ডটির দাম কমে অন্তর্মূল্যের সমান হবে, যা বিনিয়োগকারীদের জন্য ক্ষতির কারণ হবে। অর্থাৎ তুমি যদি এখন 1000 টাকা কেনো, কয়েকদিন পরে ওটা তোমাকে 900 টাকায় বিক্রি করতে হবে। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো শেয়ার মালিকানার প্রামাণ্য দলিল। শেয়ার মালিকদের কি কি দলিল আছে, মানে শেয়ার মালিকদের জন্য কি কি দলিল লাগে। দেখো শেয়ার সার্টিফিকেট, প্রথমে কি পড়বো আমরা, শেয়ার সার্টিফিকেট, শেয়ার মালিকানার মুখ্য প্রামাণ্য দলিল। তাহলে এমসিকিউতে যদি আসে শেয়ার মালিকানার মুখ্য প্রামাণ্য দলিল কি, তখন তোমাকে বলতে হবে শেয়ার সার্টিফিকেট। শেয়ার বন্টনের 3 মাস এবং শেয়ার হস্তান্তর, হস্তান্তর মানে কি, মালিকানা পরিবর্তন, হস্তান্তর মানে কি, মালিকানা পরিবর্তন। তাহলে মালিকানা পরিবর্তন ক্ষেত্রে 2 মাসের মধ্যে শেয়ার গ্রহীতাকে শেয়ার সার্টিফিকেট প্রদান করা হয়। এবার শেয়ার ওয়ারেন্ট, পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ারের পূর্ণ মূল্য, মানে ধরো 100 টাকায় শেয়ার বিক্রি হয়েছে, এই 100 টাকা তুমি যখন সম্পূর্ণ পরিশোধ করে দিয়েছো তখন পরিশোধ করা হলে প্রমাণ হিসেবে কোম্পানি কি করে, শেয়ার গ্রহীতাকে যে প্রামাণ্য দলিল প্রদান করে তাকে শেয়ার ওয়ারেন্ট বলে। তাহলে দেখো শেয়ার সার্টিফিকেট হচ্ছে মূল দলিল, এটা তোমার লাগবে, এটা ইস্যু হইতে 3 মাস, বা যদি শেয়ারের মালিকানা পরিবর্তন হয় সেক্ষেত্রে 2 মাস লাগে। তাহলে এর মাঝখানের সময়টাতে কি বলে, এই মাঝখানের সময়টাতে তোমাকে হচ্ছে যদি পূর্ণ মূল্য আদায় করে, দেখো কি বলতে হবে। তাহলে তোমাকে যদি এমসিকিউতে প্রশ্ন করে পূর্ণ মূল্য আদায়ের পর সাথে সাথে কোম্পানি কি প্রদান করে, তখন তোমার অ্যান্সার হবে শেয়ার ওয়ারেন্ট। এরপর দেখো কাঁচা সনদ, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাঁচা সনদ প্রদান করা হয়। বলছে শেয়ার সার্টিফিকেট ইস্যু করার পূর্বে শেয়ারের মূল্য প্রদানকারীকে অন্তর্বর্তীকালীন, তাহলে এইটা করতে 2 থেকে 3 মাস সময় লাগে সার্টিফিকেটটা দিতে। তাহলে এর মাঝখানে যে সনদটা তোমাকে দেওয়া হয় সেটাকে বলা হয় কাঁচা সনদ। ওকে, ক্ষতিপূরণ পত্র, যদি কোনো কারণে এই যে শেয়ার সার্টিফিকেট এটা যদি তুমি হারায় ফেলো এবং কোম্পানিতে আবেদন করো, সেক্ষেত্রে তোমাকে কি দিবে, ক্ষতিপূরণ পত্র দিবে। সেক্ষেত্রে কোম্পানি তোমাকে কি দিবে, ক্ষতিপূরণ দিবে। শেয়ার সার্টিফিকেট হারিয়ে গেলে তার প্রতিলিপি লাভের জন্য শেয়ার মালিক যে লিখিত প্রতিশ্রুতিপত্রে স্বাক্ষর করে তাকে ক্ষতিপূরণ পত্র বলে। লভ্যাংশ পরোয়ানা, লভ্যাংশ ঘোষণার পর তা ব্যাংক হতে সংগ্রহের জন্য যে কোনো কোম্পানি শেয়ার মালিকদের যে প্রমাণপত্র প্রদান করে তাকে লভ্যাংশ পরোয়ানা বা ডিভিডেন্ড সার্টিফিকেট বলে। কি বলে, ডিভিডেন্ড সার্টিফিকেট, ডিভিডেন্ড সার্টিফিকেট। তাহলে লভ্যাংশ উত্তোলনের জন্য কোন সার্টিফিকেট লাগবে, ডিভিডেন্ড সার্টিফিকেট লাগবে, ডিভিডেন্ড সার্টিফিকেট। ওকে, এই ছিল শেয়ার মালিকদের প্রামাণ্য দলিল। এরপর দেখো বাংলাদেশের শেয়ার বাজার, বাংলাদেশের শেয়ার বাজারের নিয়ন্ত্রককে বিএসইসি, বিএসইসি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ওকে, বিএসইসি কে বাংলাদেশ শেয়ার বাজারের মূল নিয়ন্ত্রক, বাংলাদেশের মূলধন বাজারের, যদি আরো বলো মূলধন বাজার, কোন বাজার, মূলধন বাজারের নিয়ন্ত্রক, ওকে, মূলধন বাজার নিয়ন্ত্রক হচ্ছে বিএসইসি, নিয়ন্ত্রক। ওকে, বিএসইসির পুনরূপ কি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ওকে, তাহলে দেখো বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন হচ্ছে মূলধন বাজার নিয়ন্ত্রণ করে, তাহলে এই যে মূলধন বাজার বা ক্যাপিটাল মার্কেট, ইংরেজিতে কি বলতে পারো, ক্যাপিটাল মার্কেট, কি বলতে পারো, ক্যাপিটাল মার্কেট। তাহলে এই যে বাংলাদেশের শেয়ার বাজার, এখন শেয়ারে যদি যাই, বন্ড বাজারও কিন্তু এই বিএসইসি নিয়ন্ত্রণ করে। তাহলে এই যে আমরা যদি বাংলাদেশের শেয়ার বাজারে যাই, শেয়ার বাজারে আমরা 2টা স্টক এক্সচেঞ্জ, শেয়ার কেনা বেচা করা হয় যেখানে, সেটাকে বলা হয় স্টক এক্সচেঞ্জ। তাহলে শেয়ার কেনা বেচার জায়গাকে কি বলে, শেয়ার যেখানে ক্রয় বিক্রয় হয়, শেয়ার ক্রয় বিক্রয় স্থানকে কি বলে, শেয়ার ক্রয় বিক্রয় স্থানকে কি বলে, স্টক এক্সচেঞ্জ বলে। কি বলে, স্টক এক্সচেঞ্জ। অর্থাৎ স্টক হচ্ছে, স্টকের বাংলা তোমরা শেয়ারে বলতে পারো, কারণ বাংলাদেশে শেয়ার আর স্টক একই। তাহলে স্টক এক্সচেঞ্জ মানে হচ্ছে যেখানে শেয়ার অদল বদল হয়, অর্থাৎ মালিকানা পরিবর্তন হয় বা ক্রয় বিক্রয় হয়। তাহলে এই বাংলাদেশে শেয়ার বিক্রয়ের স্থান হচ্ছে 2টা স্টক এক্সচেঞ্জ, এই 2টা হচ্ছে, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। তাহলে কয়টা শেয়ার স্টক এক্সচেঞ্জ আছে বাংলাদেশে, 2টা। কয়টা আছে, 2টা স্টক এক্সচেঞ্জ আছে, 2টি স্টক এক্সচেঞ্জ আছে, 2টি স্টক এক্সচেঞ্জ আছে, কয়টা, 2টা। একটা হচ্ছে ঢাকা আর একটা কি, চট্টগ্রাম। একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ওকে, বাংলাদেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ মাধ্যমিক শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। তাহলে এই যে দুইটা স্টক এক্সচেঞ্জ আছে, যার সর্বপ্রথমটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, এরপরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় 1995 সালের 10ই অক্টোবর। শেয়ার বাজারের গতি বা সার্বিক অবস্থা বোঝার জন্য আমরা শেয়ার বাজারের সূচক ব্যবহার করি। কি ব্যবহার করি? ইন্ডেক্স বা সূচক। এগুলো এমসিকিউ এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ লাইন। এরপর দেখো অগ্রাধিকার স্টক, অগ্রাধিকার শেয়ার। এই অগ্রাধিকার শেয়ার কি? এই অগ্রাধিকার শেয়ারের মালিকরা কি পায়? নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়। এরা কি পায়? নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়। এরা হচ্ছে নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়। আগেও বলছি নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়। তাহলে দেখো শেয়ার মালিকরা সাধারণত কি হবে? লাভ হইলে লাভ নিবে, ক্ষতি হইলে ক্ষতি নেবে। কিন্তু এই যে অগ্রাধিকার শেয়ার মালিক, এরা ক্ষতি হইলে নিবে না, কারণ এদের নির্দিষ্ট হারে লভ্যাংশ তোমাকে দিতেই হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে হাইব্রিড শেয়ার। আরও যদি বাংলায় বলো তাহলে সংকর শেয়ার। কি বলা হয়? সংকর শেয়ার, হাইব্রিড শেয়ার। তাহলে অগ্রাধিকার শেয়ার মালিকদের কি বলা হয়? হাইব্রিড শেয়ার বা সংকর শেয়ার, বা হচ্ছে ইংরেজিতে যদি বলো তাহলে প্রিফার্ড স্টক। এরপর দেখো এই ইকুইটি ও ঋণের মিশ্রণ। তাহলে এই অগ্রাধিকার শেয়ার হচ্ছে ইকুইটি ও ঋণের মিশ্রণ, কারণ মালিকানার মতো শেয়ার বলতেছি, শেয়ার মানে হচ্ছে মালিকানার দলিল। পাশাপাশি আমরা যে নির্দিষ্ট হারে লভ্যাংশ পাচ্ছে, লভ্যাংশ যদিও, কিন্তু যারা ঋণদাতা আছে তারা কি পায়? নির্দিষ্ট হারে সুদ পায়, এরাও নির্দিষ্ট হারে লভ্যাংশ পাচ্ছে। এই জন্য আমরা অগ্রাধিকার শেয়ারকে কি বলছি? ইকুইটি ও ঋণের সংমিশ্রণ। এবার দেখো শেয়ার খণ্ডন বা শেয়ার স্প্লিট, খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। কিসের জন্য? এমসিকিউর জন্য। এমসিকিউ আসবেই মনে করো। তাহলে এমসিকিউ এবং হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নেও আসতে পারে। শেয়ার খণ্ডন কি ব্যাখ্যা করো? বলছে শেয়ার খণ্ডন হলো একটি শেয়ার বা স্টককে সমমূল্যের কয়েক খণ্ডে আবারও হচ্ছে ভেঙে ফেলা। অর্থাৎ ধরো 100 টাকা আছে, একটা শেয়ারের মূল্য কত আছে? 100 টাকা। এইটাকে 10 টাকা মূল্যের, 10টি শেয়ার বানানো। কয়টা শেয়ার? 10টি শেয়ারের রূপান্তর। 10টি শেয়ারে রূপান্তর করলা। আর আগে কি ছিল? আগে ছিল একটি শেয়ার 100 টাকা, এখন কি হয়েছে? 10 টাকা মূল্যের 10টি শেয়ার। তাহলে তুমি কি করলা? শেয়ার সংখ্যা বৃদ্ধি করলা। তাহলে শেয়ার খণ্ডন করলে কি হবে? শেয়ারের মূল্য কমে যাবে, শেয়ারের একক মূল্য কমবে, অর্থাৎ 10 টাকায় চলে আসবে। 100 টাকা থেকে কি হচ্ছে? 10 টাকায় রূপান্তর হচ্ছে। পাশাপাশি কি হচ্ছে? আগে একটি ছিল, এখন 10টি হয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু দেখো মোট মূল্য যদি আমরা নির্ণয় করি, মোট মূল্য অপরিবর্তিত থাকতেছে। দেখো এটার মূল্য কত? 1 গুণ 100, 100 টাকা। এটার মূল্য কত? 10 গুণ 10, 100 টাকা। তাহলে মোট মূল্য বা মূলধন অপরিবর্তিত থাকে। মোট মূল্য বা মোট মূলধন কি থাকতেছে? অপরিবর্তিত থাকতেছে। অপরিবর্তিত থাকতেছে। এইটাই বলতেছে স্টক স্প্লিট। শেয়ার খণ্ডন হলো একটি শেয়ার বা স্টককে সমমূল্যের অনেকগুলো ছোট ছোট অংশে ভাগ করে ফেলা। এর ফলে কোম্পানির শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায়। এখানে দেখো একটা ছিল, 10টা হয়েছে, 10টি শেয়ার হয়েছে। ওকে, এরপর দেখো এর ফলে কোম্পানির শেয়ার সংখ্যা বৃদ্ধি পায়, শেয়ারের মূল্য হ্রাস পায়। আগে 100 ছিল, এখন 10 টাকা মূল্যে চলে গেছে। মূলধন অপরিবর্তিত থাকে। দেখো গুণ করে দেখো, মূলধন কিন্তু অপরিবর্তিত। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে শেয়ার খণ্ডন নিয়ে কখনোই ভয় পাওয়া যাবে না। অনুধাবনে আসলে সুন্দর করে গোছায় লিখতে হবে। এইভাবে অঙ্কের এক্সাম্পল দিবা, ফুল মার্কস পেতে আরও সুবিধা হবে। এমসিকিউতে আসলে তো এইভাবে বলতেই হবে। ওকে, এরপর দেখো বাংলাদেশের শেয়ার বাজারের সীমাবদ্ধতা। তাহলে এই যে শেয়ারের মাধ্যমে কোম্পানিগুলো যে মূলধন সংগ্রহ করতে পারে, একটা তো দেখলা বন্ড, আর শেয়ার বাজারের মাধ্যমে কিভাবে করতে পারে দেখো। তাহলে শেয়ার বাজারের মাধ্যমে যে মূলধন সংগ্রহ করতে পারে, এরও কিছু সীমাবদ্ধতা আছে, বা তোমরা যে বিনিয়োগ করবা এরও কিছু সীমাবদ্ধতা আছে। কার্যকর বিনিয়োগ পরিবেশের অভাব, এবার তালিকাভুক্ত কোম্পানি ও সিকিউরিটিজের সংখ্যার স্বল্পতা। অর্থাৎ তালিকাভুক্ত কোম্পানি হচ্ছে খুবই কম, এবং সিকিউরিটি মানে শেয়ারের সংখ্যাও খুব কম। এরপর দেখো ফটকাবাজদের দৌরাত্ম্য, দালালে ভরা। বাংলাদেশের শেয়ার বাজার কি দালাল বা ফটকাবাজের দৌরাত্ম্যে ভরা। ক্রেতাদের বিনিয়োগ মানসিকতার অভাব। তুমি এই যে অসুবিধা রয়েছে এই জন্য কি করতেছো? অসুবিধা রয়েছে এজন্য তুমি কি করতেছো? শেয়ারে বিনিয়োগ করতে ভয় পাচ্ছ, ব্যাংকে কম মূল্যে কম হারে বিনিয়োগ করতেছে। ওকে, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অদক্ষতা বা উদাসীনতা। যারা নিয়ন্ত্রক আছে, নিয়ন্ত্রককে শেয়ার বাজারের নিয়ন্ত্রক হচ্ছে বিএসইসি। বিএসসি দেখবা অনেক অসাধু কর্মকর্তা আছে, যাদের কারণে কি হচ্ছে? শেয়ার বাজার ঠিকমতো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এবং তারা উদাসীনতা বা অদক্ষতা দেখাচ্ছে। সরকারি ব্যর্থতা, সরকারও ঠিকমতো রেগুলেট বা নিয়ন্ত্রণ করতে পারছে না, বিভিন্ন দুর্নীতির কারণে, করাপশনের কারণে, বিভিন্ন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের কারণে। ওকে, তো এই ছিল আমাদের এই অধ্যায়ের আলোচনা। আশা করি পুরো বিষয়টা এতক্ষণ ধরে খুবই সুন্দরভাবে বুঝেছো। এই বেসিকটুকু অ্যাডভান্স যদি তুমি বুঝে থাকো, তাহলে তোমার এমসিকিউ এবং সিকিউ সমস্যা সমাধানে কোনো সমস্যা হবে না। এখন দেখো, তুমি ধরো বিনিয়োগ সিদ্ধান্ত,
তুমি যদি বিনিয়োগ সিদ্ধান্ত নাও যে তুমি বিনিয়োগ করবা শেয়ার, অগ্রাধিকার শেয়ার বা বন্ডে, সেক্ষেত্রে তুমি কি কি বিষয় বিবেচনা করবা। মানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ পড়তেছি আমরা, দীর্ঘমেয়াদী অর্থায়ন পড়তেছি, তো তুমি ধরো দীর্ঘমেয়াদে কোনো কিছু বিনিয়োগ করতে চাও, তোমার কাছে যে জমানো টাকা আছে সেটা বিনিয়োগ করতে চাও দীর্ঘমেয়াদে, তাহলে তুমি কি কি বিষয় বিবেচনা করবা। তুমি সেক্ষেত্রে মোট মুনাফা, যে কোম্পানিতে বিনিয়োগ করবা তার মোট মুনাফার অনুপাত বের করবা, নিট মুনাফার হার বা অনুপাত বের করবা। এই সব, এই যে শেয়ার প্রতি আয় বা ইপিএস বা কি ইপিএস, আর্নিং পার শেয়ার, শেয়ার প্রতি লভ্যাংশ, শেয়ার প্রতি লভ্যাংশ, ডিভিডেন্ড পার শেয়ার, এটাকে কি বলা হয় ডিভিডেন্ড পার শেয়ার বা ডিপিএস, ডিভিডেন্ড পার শেয়ার। ওকে, ব্যবসার ধরন, ওটা কোন ধরনের ব্যবসায়, ঝুঁকি কেমন, তার হচ্ছে কোম্পানির ব্যবস্থাপনা কেমন, শেয়ার প্রতি নিট সম্পদ কেমন, প্রাইস আর্নিং অনুপাত কত, বাজার মূল্য বা বই মূল্য অনুপাত কত। তাহলে এই যে যতগুলো দেখতেছো যেগুলো বিবেচনা করতে হবে, এই সবগুলো আমরা করছি কোথায়, আর্থিক বিশ্লেষণে। কোথায় করেছি, আর্থিক বিশ্লেষণ অধ্যায় আছে তোমাদের, আর্থিক বিশ্লেষণ অধ্যায় আছে তোমাদের, আর্থিক বিশ্লেষণ অধ্যায় আছে না, চতুর্থ অধ্যায়, ফিনান্স প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। যারা এগুলো বের করতে চাও চতুর্থ অধ্যায়ের ক্লাস দেখবা, চতুর্থ অধ্যায়। তাহলে এইগুলো হচ্ছে আমাদের বিবেচনা নিতে হয় শেয়ার, অগ্রাধিকার শেয়ার বা বন্ডে বিক্রি করার ক্ষেত্রে। বন্ডের ক্ষেত্রে আমরা আরও অনেকগুলো বিষয় শিখেছি, সেইগুলো আমরা তো এই অধ্যায়ে দেখলাম। আর যারা আর্থিক বিশ্লেষণ, এই যে যে উপাদানগুলো দেখতেছো পুরাটাই কিসের উপাদান, আর্থিক বিশ্লেষণ উপাদানের বিবেচ্য বিষয়। তাহলে আর্থিক বিশ্লেষণ করতে চাইলে, আর্থিক বিশ্লেষণ শিখতে চাইলে আমাদের যে ক্লাস আছে চতুর্থ অধ্যায়, ওইটা দেখতে হবে, ঠিক আছে। তাহলে এগুলো কিভাবে নির্ণয় করতে হয় আমাদের চতুর্থ অধ্যায় আছে, সেই ভিডিও দেখে নিবা। তাহলে আমাদের এই ছিল এই অধ্যায়ের আলোচনা। আশা করি যতটুকু আমরা আলোচনা বা শিখছি এতক্ষণ ধরে, এইটা দিয়ে আমরা আমাদের বেসিক থেকে অ্যাডভান্স কভার করছি। এখন আমরা সৃজনশীল সলভ করে দেখবো, এরপরে এমসিকিউ দেখবো, দেখি আমাদের কোথাও আটকায় কিনা আমরা যা যা পড়ছি। তো আমরা সৃজনশীলের ক্ষেত্রে সবসময় ক এবং খ আগে সমাধান করে নিই। কতে বলছে ওয়াইটিসির পূর্ণরূপ কি, ইল টু কল, একটু আগেই পড়ালাম, ইল টু কল অর্থাৎ মেয়াদ পূর্তির পূর্বে, মেয়াদ পূর্তির পূর্বে ইল টু কল, ওয়াইটিসি পূর্ণরূপ হচ্ছে ইল টু কল। এটার যদি সংজ্ঞা আসে তখন বলবা মেয়াদ পূর্তির পূর্বে কোনো কোম্পানি বিক্রিত বন্ড যখন ক্রয় করে নেয় সেটার আয়ের হার বের করতে আমরা ইল টু কল ব্যবহার করি। ওকে, ট্রেজারি বন্ড কি, ট্রেজারি বন্ড আমরা যে একটা ছক পড়ছিলাম এখানে লেখাই ছিল, ট্রেজারি বন্ড হচ্ছে সরকার কর্তৃক বিকৃত বন্ড বা ইস্যুকৃত বন্ড। তোমরা কিভাবে গোছায় লিখবা, বলছে ওয়াইটিসি তো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি ট্রেজারি বন্ড, দীর্ঘমেয়াদে ঋণ নেওয়ার জন্য ফেডারেল বা কেন্দ্রীয় সরকার, বাংলাদেশে ফেডারেল নেই, ফেডারেল হচ্ছে ইউএসএতে আছে, তাহলে ইউএসএর কনটেক্সটে আমরা যদি কেন্দ্রীয় সরকারের কথা বলি সেইটাই হবে। তাহলে কেন্দ্রীয় সরকার যে বন্ড ইস্যু করে তাকে ট্রেজারি বন্ড বলে। সাধারণত কেন্দ্রীয় সরকার বা ফেডারেল সরকার ঋণ নেওয়ার লক্ষ্যে ট্রেজারি বন্ড বাজারে ছাড়ে, এর মাধ্যমে সরকার প্রতিষ্ঠান পরিচালনায় প্রয়োজনীয় অর্থ দীর্ঘমেয়াদের জন্য সংগ্রহ করে, সেখানে ট্রেজারি বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থের বিপরীতে সুদ প্রদান করা হয়। তাহলে বন্ড হলেই সুদ প্রদান করা হবে, এটা ট্রেজারি হোক আর যেই হোক, ঠিক আছে। এরপর দেখো উদ্দীপকে যাব আমরা। মিস্টার সেলিম একজন ক্ষুদ্র বিনিয়োগকারী, তার বিনিয়োজিত অর্থ থেকে বছরে 1 লক্ষ টাকা আয় করতে চায়। বছরে কত টাকা আয় করতে চায়, 1 লক্ষ টাকা হচ্ছে। আচ্ছা, এজন্য তিনি 5 বছর মেয়াদি 15% কুপন বন্ডে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে একটার মেয়াদ, প্রথম যে বন্ডের কথা বলতেছি এটার এন হচ্ছে 5 ইয়ার্স এবং মেয়াদি কুপন বন্ডে 15% কুপন, তাহলে আয় বের করতে আমাদের এই সূত্রটা লাগবে, বিনিয়োগের জন্য সিদ্ধান্ত নিয়েছেন। ওকে, প্রতিটি কুপন বন্ডে, এখানে কি হবে বন্ডে, বন্ডে কুপন বন্ডে অভিহিত মূল্য 1000 টাকা। তাহলে আমাদের এমভি কত, এমভি হচ্ছে আমাদের 1000 টাকা এবং বাজার মূল্য 1050 টাকা, বাজার মূল্য হচ্ছে আমাদের এসবি। ওকে, এখন হচ্ছে উদ্দীপকে বর্ণিত বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার নির্ণয় করো। কি করতে বলছে, ওয়াইটিএম বের করতে বলছে। আমাদের কি বের করতে বলছে, ওয়াইটিএম, মেয়াদ পূর্তিতে যখন আয়ের হার বলবে, মেয়াদ পূর্তিতে আয়ের হার বললে আমরা একটু আগে ওয়াইটিএম করা শিখছি। তাহলে ওয়াইটিএম এর ক্ষেত্রে আমাদের কি লাগে, ওয়াইটিএম এর ক্ষেত্রে আমাদের কি সূত্র ছিল সেটার দিকে খেয়াল করো, আমরা এটা বের করব। তাই দেখো ওয়াইটিএম বের করতে বলছে, মেয়াদ পূর্তিতে আয়ের হার, ওয়াইটিএম এর সূত্র পড়ছো আই প্লাস উপরে এমভি মাইনাস এসবি, নিচে ডিভাইডেড বাই এন, আবারও ডিভাইডেড বাই এমবি প্লাস এসবি ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই 100 হারের কারণে। ওকে, তাহলে আমরা লিখিত মূল্য কত দেখি, আমরা লিখিত মূল্য কত, আমার লিখিত মূল্য ছিল 1000 টাকা। কত টাকা, 1000 টাকা। কুপন সুদ দেখছি 15%, তাহলে আমরা 1000 টাকা লিখি এমভি। এখন দেখো কুপন সুদ, কুপন সুদ হচ্ছে আমাদের এমভি গুণ সুদের হার, তাহলে 1000 গুণ আমরা ওখানে কুপন রেট দেখছি 15%, কত পার্সেন্ট, 15%, তাহলে কত হয় 150 টাকা, 150 টাকা। বিক্রয় মূল্য কত দেখেছি আমরা, বিক্রয় মূল্য বলছে 1050 টাকা, তাহলে 1050 টাকা লিখে ফেলো এখানে, 1050 হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। মেয়াদ কয় বছর, 5 বছর, মেয়াদ কয় বছর, মেয়াদ হচ্ছে আমাদের 5 বছর। কোথায় দেখলাম,
বলছে তিনি অর্থ বাজার থেকে আয় করতে চান, বিনিয়োজিত অর্থ থেকে 5 বছর হচ্ছে আমাদের এন। ওকে, এন হচ্ছে আমাদের 5 ইয়ার্স। ওকে, আমরা সূত্রে জাস্ট এই ভ্যালুগুলো বসাবো আর ক্যালকুলেট করে ফেলবো। আই কত বের করছি, 150 টাকা, প্লাস উপরে এমভি প্লাস এসভি, এমভি কত 1000, 1000 উপরে মাইনাস, ওকে 1000 মাইনাস এসভি হচ্ছে আমাদের 1050, 1050 ডিভাইডেড বাই এন কত বছর, এন 5 বছর। ওকে, এখন দেখো এমভি প্লাস এসবি নিচে কি হবে, এই দুইটা প্লাস হবে, তাহলে দেখো 1000 প্লাস 1000 প্লাস 1050, 1000 প্লাস 1050 ডিভাইডেড বাই 2, সূত্রের 2। এখন পুরাটাকে একটা ব্র্যাকেটে নিয়ে 100 দিয়ে হারের কারণে গুণ করবা। ওকে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। এখন তোমরা ক্যালকুলেটরে করো, তাহলে 150 প্লাস কি করবা, 150 প্লাস উপরে হচ্ছে ওই দুটা মাইনাস করলে উপরে হয় -50 ডিভাইডেড বাই 5, আর নিচে কি হচ্ছে, নিচে হচ্ছে এই দুইটা যোগ, তাহলে 2050 ডিভাইডেড বাই কত 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 13 দশমিক বা 0.1366, 0.1366 ইন্টু 100 দাও, ক্যালকুলেটারে আবার ক্যালকুলেট করো, 13.66%, 13.66%, 13.66%। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং ম্যাথ পুঁথিতে এই যে ম্যাথ পুঁথিতে যে জনাব আরমান ছিল সম্ভবত মিস্টার মোহাম্মদ সেলিম, তাহলে ম্যাথ পুঁথিতে মোহাম্মদ সেলিমের আয়ের হার কত হবে, মোহাম্মদ সেলিমের আয়ের হার হবে 13.66%। ওকে, এরপরে আমরা ঘতে যদি যাই, গ শেষ আমাদের, ঘতে বলছে যদি প্রত্যাশিত আয়ের হার 12% হয়, তাহলে কেডি আমাদের উদ্দীপকে দেওয়া নাই, এখানে কোথাও কেডির কথা বলা নাই, কিন্তু নিচে এসে আমরা প্রশ্নে এসে কেডির বা বাট্টার হার বা আয়ের হারটা পাইলাম, তাহলে বিনিয়োগের যথার্থতা মূল্যায়ন করো। তাহলে প্রত্যাশিত আয়ের হার হচ্ছে আমাদের 12%, আয়ের হার কত 12%। অন্য তথ্য আমাদের উদ্দীপকে দেওয়া আছে, আমাদেরকে ভ্যালু অফ বন্ড বের করতে হবে। কি বের করতে হবে, ভ্যালু অফ বন্ড বা ভিবি, এটা ক্যালকুলেট করে মেয়াদি বন্ডের ভ্যালু অফ বন্ড আমরা বের করব বা বন্ডের মূল্য নির্ণয় করব, এরপর দেখবো এটা আমাদের যৌক্তিক নাকি অযৌক্তিক। ওকে, তো দেখো আমাদের কি হচ্ছে, আমরা কি করব, আমরা ভ্যালু অফ বন্ড বের করব। তাই দেখো বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়নের জন্য বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে আমাদের কি লাগবে, আই লাগবে, এমভি লাগবে, কেডি লাগবে, এন লাগবে। তাহলে আই বের করতে আমাদের এমভি লাগে, এমভি কত, এমভি 1000 টাকা, আগের মতোই 1000 টাকা, 1000 টাকা। কুপন সুদের পরিমাণ কত দেখছি আমরা, পূর্বেরটার মতোই 15% আছে, তাহলে কুপন সুদের পরিমাণ কিন্তু 15%, কোনো পরিবর্তন হয় নাই, তাহলে 15%, তাহলে আমরা 1000 গুণ 15% করবো, 1000 গুণ 15%, তাহলে 150 টাকা, কত টাকা 150 টাকা। ওকে, এন কত বছর, এন হচ্ছে 5 বছর, এন হচ্ছে কত বছর 5 বছর, এখানেও কোনো পরিবর্তন নেই, এন হচ্ছে 5 বছর। কেডি বাট্টার হারটা নতুন আসছে, বাট্টার হারটা আমাদের ঘয়ের প্রশ্নে দেওয়া ছিল 12%, কত পার্সেন্ট 12%, তাহলে 0.12। ওকে, তাহলে এখন আমরা খালি সূত্রে ওই ভ্যালুগুলো ইনপুট দেবো। আই কত বের করতে পারছি আমরা, 150, কত টাকা 150 গুণ, আমরা এখানে কি করব 1 মাইনাস, উপরে হচ্ছে সূত্রের 1 মাইনাস আবারও 1, আচ্ছা আমরা বাংলায় লিখতেছিলাম। ওকে, তাহলে 1 মাইনাস উপরে হচ্ছে 1 মাইনাস 1/1 যোগ 0. কেডি কত পাইছি 12, তাহলে 1/2 টু দি পাওয়ার এন কত পাইছি 5 বছর, ডিভাইডেড বাই কি হবে কেডি মানে 0.12 ইন্টু উপরে আবারও কি এমভি হচ্ছে আমাদের 1000 টাকা, ডিভাইডেড বাই 1 প্লাস 0.12 টু দি পাওয়ার এন হচ্ছে 5। ওকে, তাহলে তোমরা এই 150 এখানে লেখো, এতটুকুর ভ্যালু বের করো, তাহলে এতটুকুর ভ্যালু যদি বের করো তাহলে কি হবে, উপরে 1 মাইনাস 1/1.12 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 0.12, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 পয়েন্ট, এখানে যোগ হবে, দুঃখিত, এখানে কি হবে, এখানে আমাদের যোগ হবে, এখানে কি হবে, এখানে আমাদের যোগ থাকবে। ওকে, তাহলে আমরা কি করব, এটার ভ্যালু আসতেছে 3.606005 যোগ, এখানে এটার ভ্যালু বের করো, সবাই ক্যালকুলেটারে আমার সাথে সাথে করতে হবে, না করলে তুমি কিন্তু এক্সাম হলে যায় যদি প্রথম দেখো জীবনেও পারবা না, লিখে রাখো জীবনেও পারবা না, এটা বারবার প্র্যাকটিসের জিনিস। এইসব ম্যাথ ফিনান্সের এইসব ম্যাথ হচ্ছে বারবার প্র্যাকটিস করার জিনিস,
তুমি যদি মনে করো যে না আমি পেরে যাব, ভুল ধারণা, তাহলে এইটা করার পর আমাদের আসতেছে 567.427 ওকে। তাহলে আমরা 150 গুণ 3.605 দিব, প্লাস আমরা কি করব 567.427 তাহলে আমাদের 1108 দশমিক কত আসতেছে 17 টাকা বা 18 টাকা আসতেছে। ওকে, তাহলে 1108.18 টাকা, 1108ও লিখতে পারো। ওকে, এখন দেখো আমাদের এটার বাজার মূল্য কত। এখন যদি কেউ এই বন্ডটা কেনে, বাজার মূল্য 1050 টাকা। আমরা কত বের করছি? আমরা বের করছি 1108 টাকা, 1108 টাকা, আর বাজার মূল্য হচ্ছে 1050 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি? বন্ডের বর্তমান মূল্য বাজার মূল্য অপেক্ষা বেশি হলে বন্ডটি ক্রয় করা উচিত। তাহলে দেখো আমাদের মূল কথা কি, বন্ডের যদি বর্তমান মূল্য বা ইন্ট্রিনসিক ভ্যালু যদি বাজার মূল্যের চেয়ে বেশি হয়, তাহলে এখানে বাজার মূল্য কত, এটা হচ্ছে আমাদের মূল কথা মানে এইটার উপর ভিত্তি করে আমরা ডিসিশনটা নিব। এখানে বন্ডের বর্তমান মূল্য তার বাজার মূল্য অপেক্ষা, তাহলে বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য হচ্ছে 1108, এটা যেহেতু বেশি 1108.18 বিয়োগ বাজার মূল্য কত আমাদের? বাজার মূল্য হচ্ছে 1050, তাহলে বেশি হচ্ছে আমাদের বর্তমান মূল্য। তাহলে 1050 আমরা যদি মাইনাস করি, তাহলে মাইনাস করো এটা থেকে 1050 মাইনাস করো, কত হচ্ছে 58 বা কি লিখতে পারি 58.18 টাকা, 18 টাকা বেশি, 18 টাকা বেশি। তাহলে দেখো তোমার যদি বন্ডে তুমি মূল্যায়ন করে দেখতেছো এটার মূল্য হওয়া উচিত কত টাকা? এই টাকা, আর বাজারে তুমি এই টাকায় কিনতে পারতেছো, তাহলে তোমার তো এটা বিনিয়োগ করা উচিত। আমরা একটু আগে পড়তেছিলাম, এই যে ইন্ট্রিনসিক ভ্যালু পড়তেছিলাম না, এই যে দেখো বন্ডের ইন্ট্রিনসিক ভ্যালু যদি কম হয় এবং বাজার মূল্য যদি বেশি হয়, তাহলে আমাদের কেনা যাবে না। আর ইন্ট্রিনসিক মূল্য যদি বেশি হয়, বাজার মূল্য যদি কম হয়, অর্থাৎ তুমি কিনতেছো 900 টাকায়, বিক্রি করতে পারবে 1000 টাকায়, তাহলে এটা অবমূল্যায়িত হয়েছে, তাহলে তোমার এটার দাম কয়েকদিন পর বেড়ে যাবে, তাহলে তুমি কিনে রাখবা, কয়েকদিন পর বেড়ে যাবে, তুমি লাভবান হবা। তাহলে এইটা আমাদের করা উচিত। তাহলে এটা কি করা উচিত? আমাদের কেনা উচিত। তাহলে তার বন্ড যদি প্রত্যাশিত হয়, তাহলে তার বিনিয়োগের যথার্থতা মূল্যায়ন করো, তাহলে তার বিনিয়োগটা কি যৌক্তিক, তাহলে তার বিনিয়োগটা যৌক্তিক বা যথার্থ। বন্ডের বর্তমান মূল্য 18 টাকা বেশি হয় বন্ডে বিনিয়োগ কি? বিনিয়োগ যৌক্তিক হবে। কি হবে? যৌক্তিক হবে। ওকে, সুতরাং মোহাম্মদ সেলিমের বন্ডে বিনিয়োগ সিদ্ধান্ত কি? যথার্থ। ওকে, আমাদেরকে যথার্থতা যাচাই করতে পারছে। এইভাবে যদি তুমি সৃজনশীল সলভ করতে পারো, তোমার ইনশাল্লাহ প্রত্যেকটা সৃজনশীলে তুমি 10-এ 10 পাবা ইনশাল্লাহ। ওকে, আমরা আরও একটা সৃজনশীল দেখব। এই অধ্যায়ের সৃজনশীল যদি আমার সাথে সলভ করো, তোমার পরীক্ষায় তুমি কমন পাবা ইনশাল্লাহ, এই ম্যাথ তুমি কমন পাবা। হয়তো 2-একটা ভ্যালুতে এদিক সেদিক হইতে পারে, আমি 12% দিয়ে করাইছি, আরেকজন 11% দিতেই পারে। ওকে, এখন দেখো জনাব স্বপন, আচ্ছা আগে আমরা ক খ সলভ করে নিই। কুপন বন্ড কি? তাহলে যে বন্ডে কুপন সুদের হার দেওয়া থাকে, কুপন সুদের হারে আয় করা যায়, সেটাই কুপন বন্ড। দেখো কুপন বন্ড হলো একটি হস্তান্তরযোগ্য ঋণপত্র যেখানে সুদের হার উল্লেখ করে নির্দিষ্ট তারিখের জন্য কুপন বা সুদের হার লাগানো থাকে। ওকে, এরপর দেখো কার্যকরী মূলধন ধারণাটি আলোচনা করো। কার্যকরী মূলধন কি? কার্যকরী মূলধনের আরেক নাম হচ্ছে আমাদের চলতি মূলধন। কার্যকরী মূলধনের আরেক নাম কি? কার্যকরী মূলধনের আরেক নাম হচ্ছে আমাদের চলতি মূলধন। তাহলে এই যে চলতি মূলধন কি? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে এইটার ধারণা ব্যাখ্যা করতে আমাদের চলতি সম্পদ এবং চলতি দায়ের যে ব্যবস্থাপনা আছে সেটা ব্যাখ্যা করতে হবে। কার্যকরী মূলধন বা চলতি মূলধন বলতে ব্যবসায়ের দৈনন্দিন পরিচালনার জন্য যে ব্যয় হয় সেটাকে বোঝায়। একটি মুদি দোকানে তাহলে চলতি সম্পদ আর চলতি দায়, এই দুইটা বিষয় আমাদের কি হয়? 1 বছরের কম সময়ের জন্য লাগে, তাহলে এটাকে কি বলা যায়? দৈনন্দিন ব্যয় বলা যায়। উৎপাদনকারী, যেমন এক্সাম্পল হিসেবে বলছে একটি মুদি দোকানের পণ্য কিনতে প্রয়োজনীয় অর্থ, তাহলে পণ্য কিনতে যে অর্থ লাগবে সেটা চলতি মূলধন, চলতি সম্পদের অন্তর্ভুক্ত, চলতি মূলধন বা চলতি সম্পদের অন্তর্ভুক্ত। উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল কিনতে কার্যকরী মূলধন বা চলতি মূলধন লাগে। হাতে নগদ, ব্যাংক জমা, মজুদ পণ্য, এতক্ষণ ধরে যেটা বলতেছিলাম চলতি সম্পদ ইত্যাদি প্রতিষ্ঠানের জন্য কার্যকরী মূলধন হিসেবে বিবেচিত হয়। এগুলো 1 বছরের মধ্যে নগদ টাকায় রূপান্তর করা সম্ভব হয়। ওকে, গতে যাব। বলছে জনাব স্বপন তার অলস অর্থে বন্ডে বিনিয়োগ করতে চাইছেন। তিনি বন্ড বাজারে অনুসন্ধান করে 2টি বন্ড নির্বাচন করেন। কয়টা বন্ড? 2টা। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি।
উভয় বন্ডের অভিহিত মূল্য ফেস ভ্যালু হচ্ছে, দেখো দুইটা বন্ডেরই এমভি হচ্ছে 1000 টাকা, প্রত্যাশিত আয়ের হার বা কেডি হচ্ছে 10% দেওয়াই আছে। আর কুপন সুদের হার আমাদের কখন লাগে? কুপন সুদের হার আমাদের আয় বের করার সময় লাগে। আয় না, বাট আয়ের পরিমাণ, আয় হচ্ছে একটা পরিমাণ, সুদের পরিমাণ, এটা বের করতে আমাদের এই হারটা, এই রেটটা লাগে। তাহলে আয় বের করার জন্য যে রেট সেটা। ওকে, এখন দেখো দুইটা বন্ডের বাজার মূল্য আছে, একটা 1100 টাকা আর একটা 600 টাকা। মেয়াদ দেখো, একটা বন্ডের আমরা মেয়াদ পাচ্ছি না, কি পাচ্ছি না? মেয়াদ পাচ্ছি না। তাহলে মেয়াদ, যে বন্ডের মেয়াদ থাকে না, যে বন্ডের কি থাকে না? মেয়াদ থাকে না, সেই বন্ডকে আমরা কি বলবো? সেই বন্ডকে বলবো আমরা অসীম বন্ড। এটা কি? অসীম বন্ড, অসীম বা চিরস্থায়ী বন্ড, বা কি বলবো? চিরস্থায়ী বন্ড। ওকে, আর পরিপক্ক মূল্য একটা 1000 টাকা। ওকে, আরেকটা কি? বি বন্ডে দেখো কুপন সুদের হার নেই, এটার কি? কুপন সুদের হার দেওয়া নেই, মেয়াদ দেওয়া আছে, এবং পরিপক্ক মূল্য বা মেয়াদ প্রতিতে 1500 টাকা পাওয়া যাবে, 1500 টাকা পাওয়া যাবে। ওকে, এখন আমরা এ বন্ডের চলতি আয়ের হার নির্ণয় করতে বলছে। এ বন্ডের কি বের করতে বলছে? চলতি আয়ের হার। তাহলে এই যে প্রথম বন্ড, এটার কি বের করতে বলছে? কারেন্ট ইল্ড। কি বের করতে বলছে? কারেন্ট ইল্ড বের করতে বলছে। কারেন্ট ইল্ড একটু আগে শিখাইছি আমাদের এই অধ্যায়ের আলোচনায়, বলছিলাম I/SV। তাহলে এখানে দেখো মেয়াদ নাই, অসীম বন্ডের আমরা কারেন্ট ইল্ড বের করতে পারি, এটা তো মেয়াদ লাগে না সূত্রে, ঠিক আছে? অসীম বন্ডের আমরা কি বের করতে পারি? ইল্ড বের করতে পারি। এখন এটা কুপন সুদের হার কিন্তু লাগবে 12%, কারণ আই আছে, এবং দেখো আমাদের ফেস ভ্যালু আছে বা এমবি আছে 1000 টাকা। এমবি আছে কত? 1000 টাকা। যে এমবি আছে 1000 টাকা। ওকে, তাহলে দেখো আমরা কি করব? কারেন্ট ইল্ড বের করবো। তাহলে কারেন্ট ইল্ডের সূত্র হচ্ছে I/SV × 100। লিখিত মূল্য আমরা কত দেখতে পাইছি? 1000 টাকা। কত টাকা? 1000 টাকা। সুদের পরিমাণ কত হবে? সুদের পরিমাণ দেখো, কুপন সুদের হার হচ্ছে 12%। কত পার্সেন্ট? 12%। তাহলে 1000 × 12, 1000 × 12%। ওকে, তাহলে কত হচ্ছে? 120 টাকা। এসবি সেলস ভ্যালু কত? দেখো বাজার মূল্য, এসবি দেওয়া আছে, এসবি হচ্ছে আমাদের 1100 টাকা। কত টাকা? 1100 টাকা। ওকে, বিক্রয় মূল্য হচ্ছে 1100 টাকা। এখন সূত্রে জাস্ট এই ভ্যালুগুলো বসাও, খুবই সহজ। তাহলে 120 ডিভাইডেড বাই 1100 মাল্টিপ্লাইড বাই 100, দুইটা শূন্য কাটো, 120কে 11 দিয়ে ভাগ করো, 120 ভাগ 11, 120 ভাগ 11 কত হচ্ছে? 10.91%, 10.91%, 91%। তাহলে এ বন্ডের চলতি আয়ের হার হচ্ছে 10.91%, 10.91%। খুবই সহজ ছিল। এরপরে আমরা ঘতে যাব। বলছে বন্ডের বর্তমান মূল্য বিবেচনায় জনস্বপনের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত? তাহলে বর্তমান মূল্য বিবেচনায়, তাহলে আমাদের ভ্যালু অফ বন্ড বের করতে হবে। দুইটা বন্ডের, একটা হচ্ছে অসীম বন্ড, একটা হচ্ছে চিরস্থায়ী বন্ড, একটা হচ্ছে চিরস্থায়ী বা অসীম বন্ড যেটার মেয়াদ নাই, এটারও আমরা ভ্যালু অফ বন্ড বের করব। আর একটা হচ্ছে মেয়াদি বন্ড, 12 বছর মেয়াদি বন্ড, এটা হচ্ছে মেয়াদি বন্ড। তাহলে এইটারও আমরা কি করব? ভ্যালু অফ ভিবি বের করব। ওকে, তাহলে এই দুইটা বন্ডের মূল্য নির্ণয় করব, যেটাই দেখব কি মূল্য বেশি সেটা বিনিয়োগ করব। ওকে, ভ্যালু অফ বন্ড বের করব। ওকে, কোন বন্ডে বিনিয়োগ করা উচিত? তাহলে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত হচ্ছে আমাদের দুইটা বন্ডের মূল্য নির্ণয় করতে হবে। তাহলে এ বন্ডের প্রথমে বর্তমান মূল্য নির্ণয় করি। তাহলে এ বন্ড হচ্ছে আমাদের চিরস্থায়ী বন্ড। এ বন্ড কি? চিরস্থায়ী বা অসীম বন্ড। এটার সূত্র কি? এটার মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে I/KD। এখন আই কত? এখানে আই কত? তাহলে এমবি আমরা দেখছি, এ বন্ডের এমবি দেখছি 1000 টাকা। কত টাকা দেখছি? 1000 টাকা। ওকে, তাহলে এমবি হচ্ছে আমাদের 1000 টাকা দেখতেছি। আই তাহলে কি হবে? এই এমবি গুণ কুপন সুদের হার আমরা পূর্বেই করছি, এ বন্ডে 12%। তাহলে আমরা আবারও লিখব 1000 গুণ 12%, 120 টাকা, 120 টাকা। ওকে, কেডি কত দেওয়া আছে? কেডি কত দেওয়া আছে? কুপন সুদের হার না, এটার কেডি দেওয়া আছে। কেডি কই? কেডি দেখো উপরে আছে, এই যে কুপন সুদের হার না, কিন্তু এটা হচ্ছে কেডি 10%। কেডি কত? 10%। কেডি কত? 10%, 0.10। ওকে, তাহলে আমরা উপরে কি দিব? 120। উপরে কত লিখব? 120। কেডি কত? কেডি হচ্ছে 0.10। তাহলে 1200 টাকা হচ্ছে এ বন্ডের বর্তমান মূল্য। এ বন্ডের বর্তমান মূল্য হচ্ছে 1200 টাকা। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ ক্যালকুলেশন। বিতে আসো, বি বন্ডের বর্তমান মূল্য। তাহলে বি বন্ডের কি নাই দেখো তো? বি বন্ডের কি দেওয়া নাই? বি বন্ডের কুপন সুদের হার নেই। কুপন সুদের হার থাকে না কোন বন্ডে? সুদের পরিমাণ বের করা যায় না কোন বন্ডে? জিরো কুপন বন্ডে। কোন বন্ডে? জিরো কুপন বন্ডে। তাহলে বি বন্ডটা হচ্ছে আমাদের জিরো কুপন বন্ড। বি বন্ডটা হচ্ছে আমাদের, এই যে বি,
এই বি বন্ডটা হচ্ছে আমাদের জিরো কুপন বন্ড। তাহলে জিরো কুপন বন্ডে কোনো কুপন সুদের হার থাকে না, পড়াইছি না তোমাদের। জিরো কুপন বন্ড হচ্ছে বাট্টায় বা ডিপ ডিসকাউন্ট বা ডিসকাউন্টে বিক্রি হয়, ডিপ ডিসকাউন্ট বা ডিসকাউন্টে বিক্রি হয়। ওকে, আচ্ছা তাহলে দেখো এখন আমরা কি করব, এখন এই জিরো কুপন বন্ডের মূল্য নির্ণয় করব। জিরো কুপন বন্ডের মূল্য নির্ণয়ের সূত্র কি? এমভি ডিভাইডেড বাই 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন, এমভি ডিভাইডেড বাই 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন। তাহলে এই যে এমভি মানে হচ্ছে পরিপক্কতার মূল্য, তাহলে দ্বিতীয় যে বন্ড আছে এটার পরিপক্কতার মূল্য হচ্ছে 1500 টাকা। কত টাকা? 1500 টাকা। তাহলে পরিপক্কতার মূল্যে আমরা কি লিখবো? 1500 টাকা লিখবো। কত লিখবো? 1500 টাকা। ওকে, কেডি আমরা দেখছি দুইটার ক্ষেত্রেই এক, দুইটার ক্ষেত্রে কি এক। কেডি আমরা দেখছি 10% এবং এটার মেয়াদ আছে 12 বছর, এটার মেয়াদ আছে এন আছে 12 বছর। ওকে, তাহলে 10% হচ্ছে কেডি, 10% কি কেডি, 10% কেডি হচ্ছে 10%, মাত্র করলাম না কেডি, কেডি হচ্ছে 10%। ওকে, তাহলে 0.10 আর এন হচ্ছে 12 বছর, এন হচ্ছে কত বছর? 12 বছর। ওকে, তাহলে এমভি আমরা উপরে কি লিখবো? এমভি হচ্ছে 1500 টাকা, 1 প্লাস কেডি কত? 0.10 টু দি পাওয়ার এন কত? এন হচ্ছে 12 বছর, এন হচ্ছে 12 বছর। ক্যালকুলেটার করে ফেলো, ক্যালকুলেটার করো, ক্যালকুলেটার করো। তাহলে 1500 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 1500 ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার 1.1 টু দি পাওয়ার কত আমাদের? 12 ইয়ার্স, 12 বছর। এন হচ্ছে 12 বছর, এন কত বছর? এন হচ্ছে 12 ইয়ার্স। তাহলে আমাদের আসতেছে কত? আসতেছে দেখো, এটার অ্যান্সার আসতেছে কত? 1500 ডিভাইডেড বাই 1 প্লাস কে, তাহলে এটার মূল্য আসতেছে 477.95 টাকা, 477.95 টাকা। এখন দেখো, এখন আমাদেরকে সেই ফরম্যাটে চলে যাইতে হবে। কোন ফরম্যাট? আমাদের যে অধ্যায়ভিত্তিক আলোচনা ছিল সেখানে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু পড়াইছি না, এইখানে আসতে হবে। যদি বাজার মূল্যের চেয়ে কম হয়, বাজার মূল্যের চেয়ে কম হয়, এই যে এই কথাটা সবসময় মনে রাখবা, বন্ডে বিনিয়োগ হবে, আমরা ভ্যালু অফ বন্ড বের করব। এই যে ইন্ট্রিনসিক ভ্যালু যেটা বের করতেছি, ভিবি যেটা বের করতেছি, এই যে ধরে নিবা ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে ভিবি, ঠিক আছে? যদি এই ভ্যালু অফ বন্ড বাজার মূল্যের চেয়ে কি হয়? বেশি হয়। বাজার মূল্যের চেয়ে যদি বেশি হয়, অর্থাৎ বাজার মূল্য 900 টাকা, ভ্যালু অফ বন্ড হয়েছে 1000 টাকা, তাহলে আমরা কি করব? এই বন্ডে বিনিয়োগ করব, কারণ কয়েকদিন পর এই বন্ডের দাম বাড়বে এবং আমাদের কি করতে হবে? আমাদের লাভজনক হবে, তখন যদি আমি বিক্রি করি লাভ করতে পারবো। তাহলে আমাদেরকে দেখতে হবে আমরা যে বন্ড যেটা আছে ওটার বাজার মূল্য থেকে কম হচ্ছে কিনা, ওটার ভ্যালু অফ বন্ড কি হচ্ছে, ওটার মূল্য বাজার মূল্য থেকে কম হচ্ছে কিনা। তাহলে দেখো, প্রথম যে বন্ড আমাদের দ্বিতীয় সৃজনশীল আসো, দেখো এই যে বাজার মূল্য, প্রথমটার বাজার মূল্য হচ্ছে 1100 টাকা। প্রথম যে বন্ড, এ বন্ডের বাজার মূল্য হচ্ছে 1100 টাকা, তাই না? এখন এইটার আমাদের মূল্য কত বের হয়েছে? আমাদের মূল্য কত বের হয়েছে? দেখো, আমরা বের করছি 1200 টাকা। আমরা কি বের করছি? 1200 টাকা। তাহলে এটার ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে 1200 টাকা, এটার ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে আমাদের 1200 টাকা। আর বাজার মূল্যটা কত? দেখো, বাজার মূল্যটা আছে হচ্ছে আমাদের কত? 1100 টাকা। তাহলে এই বন্ডে, এই যে প্রথম যে বন্ড, এটার ইন্ট্রিনসিক ভ্যালু আর এটা হচ্ছে এসভি বা বিক্রয় মূল্য। তাহলে বাজার মূল্য থেকে ইন্ট্রিনসিক ভ্যালু বেশি আছে। এখন তুমি যদি এটা বাজার থেকে, মার্কেট থেকে 1100 টাকায় কিনো, কয়েকদিন পরে তুমি এটা 1200 টাকায় বিক্রি করতে পারবা। তাহলে এ বন্ডে বিনিয়োগ করা লাভজনক, এটা আমরা বুঝছি। বি বন্ড যেটা আছে এটা হচ্ছে একটা জিরো কুপন বন্ড, এটা আমরা বের করছি 477 টাকা হয়েছে বা 478 টাকার কাছাকাছি হয়েছে। এটার বাজার মূল্যটা দেখো, এটার বাজার মূল্য হচ্ছে 600 টাকা। এখন তুমি যদি বাজার থেকে 600 টাকায় কিনো, কত টাকায় কিনলা? এসভি হচ্ছে 600 টাকা, এই টাকায় কিনলা, এই টাকায় তুমি ক্রয় করলা। কয়েকদিন পরে কি হবে? তোমার রেড সিগন্যাল হয়ে যাবে। কি হবে? রেড সিগন্যাল, আমি সহজে বলতেছি, মানে কয়েকদিন পরে এটার দাম কমে 477 টাকায় চলে আসবে, 477.95 টাকায় চলে আসবে। অর্থাৎ ইন্ট্রিনসিক ভ্যালু, এই যে ইন্ট্রিনসিক ভ্যালু কি হচ্ছে? এটার কম হচ্ছে, ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে কম। তার মানে এটা হচ্ছে কি করতে হবে? এটা কেনা যাবেই না, এটা কিনলে তুমি লস করবা। কারণ কয়েকদিন পরে যে 123 টাকা 5 পয়সা তোমার কি হচ্ছে? লস হয়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যে। তাহলে বি বন্ডে বিনিয়োগ করাই যাবে না। ওকে, তাহলে আমরা সিদ্ধান্ত আসবো এ বন্ডের বর্তমান মূল্য কত? এ বন্ডের বর্তমান মূল্য হচ্ছে আমাদের কত? বর্তমান বাজার মূল্য 1100 টাকা। এ বন্ডের বর্তমান বাজার মূল্য হচ্ছে 1100 টাকা। কত টাকা? 1100 টাকা বর্তমান বাজার মূল্য। বাজারে আমরা কত টাকায় থেকে কিনতে পারি? 1100 টাকায়।
আমরা কত বের করছি? এ বন্ডের ক্ষেত্রে আমরা বের করছি 1200 টাকা। আমরা বের করছি কত? ভ্যালু অফ বন্ড বের করছি, ভিবি বের করছি কত? 1200 টাকা। 1200 টাকা। তাহলে এইটা হচ্ছে কি? এটা বিনিয়োগ করা উত্তম। এটা হচ্ছে কি? বর্তমান মূল্য বাজার মূল্যের চেয়ে কম হয়, বর্তমান মূল্য বাজার মূল্যের চেয়ে বেশি হয়, কি হবে? বিনিয়োগ করা উত্তম। বিনিয়োগ করা উত্তম, কারণ কয়েকদিন পরে দাম বেড়ে যাবে এবং তুমি লাভবান হবে 100 টাকা। ওকে। অন্যদিকে অন্যদিকে আরেকটা বন্ড আছে, সেটা হচ্ছে বি বন্ড। বি বন্ডের বর্তমান মূল্য কত টাকা? বর্তমান মূল্য আমরা বের করছি 477.95 টাকা। 477.95 টাকা এবং বাজার মূল্য আমরা দেখতেছি 600 টাকা। অর্থাৎ তুমি যদি এটা বিনিয়োগ করো, তাহলে এটাই বিনিয়োগ করলে কি হবে? বিনিয়োগ করলে তোমার কি হবে? বিনিয়োগ করলে 600 মাইনাস 477.95 বা কত টাকা? বা কত 122, 23 বলছিলাম, 122.05 পয়সা কি হবে? ক্ষতি হবে। ওকে। তাহলে সুতরাং জনাব স্বপনের কোন বন্ডে বিনিয়োগ করা উত্তম? এ বন্ডে বিনিয়োগ করা উত্তম। কোন বন্ডে? এ বন্ডে যেখানে বন্ড লেখাই আছে, এ বন্ডে বিনিয়োগ করা উত্তম। তাহলে সুতরাং জনাব স্বপনের কোন বন্ডে বিনিয়োগ করা উত্তম? এ বন্ডে বিনিয়োগ করা উত্তম। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছো সুন্দরভাবে। আমরা সব কিছু আলোচনা করছি, সবগুলো টাইপের ম্যাথ গাণিতিক সমস্যা আকারে এই ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। সৃজনশীল সলভ করলাম, এখান থেকে তোমরা নিশ্চিত তোমার বোর্ড পরীক্ষায় ইনশাল্লাহ এই প্রশ্ন পাবা, এই টাইপের প্রশ্ন পাবা। আমরা এখন 20টা এমসিকিউ সলভ করব। কি করব? 20টা এমসিকিউ, এবং এই এমসিকিউ থেকেও ইনশাল্লাহ তোমাদের বোর্ড পরীক্ষায় তোমরা কমন পাবা ইনশাল্লাহ। তো ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে বুঝতে হবে। দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানের মেয়াদ কত? মেয়াদের ভিত্তিতে দীর্ঘমেয়াদী হইলে, স্বল্পমেয়াদী হইলে দেখছো 1 বছরের কম, তাহলে এখানে 2 থেকে 4 বছর, এটা হচ্ছে মধ্যমেয়াদী। এটা কত? মধ্যমেয়াদী। 4 থেকে 5, এটাও মধ্যমেয়াদী। 3 থেকে 4, এটাও মধ্যমেয়াদী। আর 5 বছরের ঊর্ধ্বে হলে এটা দীর্ঘমেয়াদী। আর 1 বছর বা তার কম হলে স্বল্পমেয়াদী। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। 2 আসো, নিচের কোন ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অর্থায়ন ব্যবহার করা হয়? তাহলে দেখো, যন্ত্রপাতি মেরামত, তারপরে কাঁচামাল, মজুরি দেওয়া, এগুলো হচ্ছে আমাদের চলতি মূলধন। এগুলো হচ্ছে আমাদের চলতি বা কার্যকরী মূলধন থেকে করা হয়। চলতি বা কি করা হয়? কার্যকরী মূলধন থেকে করা হয়। কোন মূলধন থেকে করা হয়? চলতি বা কার্যকরী মূলধন থেকে করা হয়, কারণ এগুলো দৈনন্দিন খরচ। কারণ কি? এগুলো দৈনন্দিন খরচ। এগুলো হচ্ছে দৈনন্দিন খরচ বা ব্যয়। এখন এই দৈনন্দিন খরচের জন্য তোমার তো দীর্ঘমেয়াদের লাগবে না, এটার জন্য স্বল্পমেয়াদী হলেই হবে। তাহলে এগুলো সব কি? স্বল্পমেয়াদী। এগুলো সব জন্য কি লাগবে? স্বল্পমেয়াদী অর্থায়ন লাগবে। আর সম্পত্তি প্রতিস্থাপন বা সম্পত্তি পুনরায় কেনার জন্য আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়ন লাগবে। তাহলে এটার অ্যান্সার হবে ঘ। এরপর দেখো 3-এ আসো, দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস কোনটি? দেখো, ট্রেজারি বিল। ট্রেজারি যদি বন্ড বলতো কি বলতো? বন্ড বললে এটা অ্যান্সার হতো, কিন্তু এখানে কি বলছে? বিল হচ্ছে স্বল্পমেয়াদী। আমরা যে কয়েকদিন আগে হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়ের ক্লাস দিয়েছি স্বল্প মধ্যমেয়াদী, সেইটাই কিন্তু এই যে ট্রেজারি বিলের কথা ছিল স্বল্পমেয়াদী। এবং কি এটা হচ্ছে ঝুঁকিমুক্ত স্বল্পমেয়াদী, কারণ এইটার কি ইস্যুকারী হচ্ছে সরকার। ঝুঁকিমুক্ত স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস হচ্ছে এই ট্রেজারি বিল। বাণিজ্যিক পত্র, এটাও স্বল্পমেয়াদী। এটাও কি স্বল্পমেয়াদী? ট্রেজারি বন্ড, দেখো ট্রেজারি বন্ড হচ্ছে সরকার ইস্যু করে। ট্রেজারি বন্ড একটু আগে আমরা দেখছি সরকার ইস্যু করে এবং দীর্ঘমেয়াদী। সরকার কর্তৃক দীর্ঘমেয়াদী যে বন্ড, তাহলে তোমাকে কি বলছে? দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস বলছে। তাহলে অ্যান্সার হবে গ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে গ। এখন বলতে পারো, ভাই আমি তো বাণিজ্যিক ব্যাংক দেখছিলাম, আজকে যে আপনি ছক পড়াইছেন ওইখানে বাণিজ্যিক ব্যাংক আছে, প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে বিনিয়োগ ব্যাংক আছে। এখন তোমাদেরকে আমি বলতেছি যে স্বল্প এবং মধ্যমেয়াদী যখন ক্লাস করাইছি তখন মধ্যমেয়াদী অর্থায়নের উৎস দেখাইছি না? সেই মধ্যমেয়াদী অর্থায়নের উৎসের মধ্যে তোমরা দেখবে বাণিজ্যিক ব্যাংক আছে, কমার্শিয়াল ব্যাংক আছে। কি আছে? এই কমার্শিয়াল ব্যাংক আছে। তাহলে এইটাকে কি বলতে হবে? এই বাণিজ্যিক ব্যাংকে তোমাকে বলতে হবে মধ্য ও দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। ওকে। তাহলে মধ্য এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। আবার এরা প্রাপ্য বিল বাট্টা করে, এরা স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস হতে পারে। তাহলে এই বাণিজ্যিক ব্যাংক তুমি ইন্ডিকেট করে আলাদাভাবে তুমি বলতে পারতেছো না এটা দীর্ঘমেয়াদী, এটাকে মধ্যমেয়াদীও বলা যায়, দীর্ঘমেয়াদী বলা যায়। যখন অন্য কোনো অপশন পাবা না তখন বাণিজ্যিক ব্যাংক থাকলে সেটা দেখাইতে হবে। কিন্তু এই প্রশ্নে ট্রেজারি বন্ড তো আছে যেটা দীর্ঘমেয়াদী, সেখানে তুমি স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদীর মধ্যে যেটা কনফিউশন সেটা দাগানো যাবে না, কারণ এইটা তো মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুইটার মধ্যেই আছে। তাহলে আশা করি কীভাবে প্রশ্নে তোমাদের কনফিউজ করবে তোমরা বুঝতে পারছো।
কীভাবে প্রশ্নে তোমাদের কনফিউজ করা যায় সেই চেষ্টাটাই বোর্ডগুলো করবে, এবং তোমাদের এইচএসসির পরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আরও কনফিউজ করার চেষ্টা করবে। তো সেই পর্যন্ত আমরা তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ, আমাদেরকে পাশে পাবা। ওকে, 4 আসো, দীর্ঘমেয়াদী অর্থায়নের বাহ্যিক উৎস। বাহ্যিক উৎস কোনটি? দীর্ঘমেয়াদী অর্থায়নের বাহ্যিক উৎস একটা অভ্যন্তরীণ আর একটা বাহ্যিক। অভ্যন্তরীণগুলো বাম পাশে ছিল, বাহ্যিকগুলো ডান পাশে ছিল। প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক আলাদাভাবে দেখাইছি ক্লাসে। তো দেখো, অবচয় তহবিল বা যে কোনো ধরনের সঞ্চিতি, তহবিল বা যে কোনো ধরনের সঞ্চিতি হচ্ছে অভ্যন্তরীণ। যে কোনো ধরনের সঞ্চিতি কি? অভ্যন্তরীণ। তারপর নিজস্ব মূলধন, সংরক্ষিত আয়, তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ। এই তিনটা কি? অভ্যন্তরীণ। আর এই যে ঋণপত্র, ঋণপত্র কার কাছে বিক্রি করা হয়? বাইরের লোকদের কাছে বিক্রি করা হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী। এটা কি? দীর্ঘমেয়াদী। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী বাহ্যিক উৎস। দীর্ঘমেয়াদী বাহ্যিক উৎস। কোন উৎস? বাহ্যিক উৎস। বাহ্যিক উৎস। তাহলে অ্যান্সার হবে খ। অ্যান্সার কি হবে? খ। এরপরে 5-এ আসো, আইপিও এর পুনরূপ কি? এটা তোমাদেরকে পড়াই নাই, এটা হচ্ছে আমাদের শেয়ার বাজারের ক্ষেত্রে লাগে। শেয়ারে যখন প্রথমবার বাজার থেকে, শেয়ারের ক্ষেত্রে প্রথমবার যখন বাজার থেকে অর্থ সংগ্রহ করা হয়, তখন ইনিশিয়াল পাবলিক অফারিং করা হয়, অর্থাৎ সরাসরি বা প্রারম্ভিকভাবে মানুষের কাছে কি করা হয়? অফার দেওয়া হয়, যেটাকে আমরা বলতেছি ইনিশিয়াল পাবলিক অফারিং। এটার পুনরূপ কি? ইনিশিয়াল। ইনিশিয়াল অর্থাৎ প্রথমবার বাজারে বিক্রির ক্ষেত্রে ইনিশিয়াল পাবলিক অফারিং করা হয়। কি করা হয়? ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং। ওকে, এটার পুনরূপ দেখো, এখানে ইন্টারন্যাশনাল আছে, ভুল আছে। ইন্টারন্যাশনাল আছে, ভুল। এরপর দেখো, ইনিশিয়াল পাবলিক অফারিং, দ্বিতীয় যেটা দেখতেছো ইনিশিয়াল পাবলিক অফার আছে, তাহলে এটাও ভুল। এটাও কি? ভুল। অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফিস, এই দুইটা কথাই ভুল। তারপর শেষে যেটা দেখতেছো ইনিশিয়াল পাবলিক অফারিং, তিনটা কথাই ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে ঘ। অ্যান্সার কি হবে? ঘ। ওকে, এরপর দেখো 6-এ আসো, বন্ডের মাধ্যমে অর্থায়ন করলে কোম্পানি কি প্রদান করতে হয়? কোম্পানিকে কি প্রদান করতে হয়? তাহলে কোম্পানিকে কুপন সুদ প্রদান করতে হয়। কোন সুদ প্রদান করতে হয়? কুপন সুদ প্রদান করতে হয়। তাহলে মুনাফা, লভ্যাংশ, সুদ, লাভ। তাহলে মুনাফা তো করতেই হয় না, লভ্যাংশ করতে হয় না, লাভও করতে হয় না, সুদ করতে হয়। কোন সুদ? কুপন সুদ। কোন সুদ? কুপন সুদ। 7-এ আসো, নিচের কোনটি ঝুঁকিমুক্ত সিকিউরিটি? তাহলে ঝুঁকিমুক্ত সিকিউরিটি আমরা স্বল্প এবং মধ্যমেয়াদীর মধ্যে পড়ছি। স্বল্পমেয়াদী অর্থায়নের ঝুঁকিমুক্ত হচ্ছে সরকারি ট্রেজারি বিল। সরকার যেহেতু এটার ইস্যুকারী, এটার ক্ষেত্রে কি থাকে? ঝুঁকি থাকে না, এই জন্য এটাকে কি বলতেছি? ঝুঁকিমুক্ত। ঝুঁকিমুক্ত উৎস। ঝুঁকিমুক্ত উৎস, এটা একটু আগেও কিন্তু লিখছি। তাহলে ট্রেজারি বিল এটা কেন লাগবে? কারণ আমরা মেয়াদের ভিত্তিতে এখানে দীর্ঘমেয়াদী পড়তেছি, এই জন্য এই প্রশ্ন এখানে আসতে পারে এই অধ্যায়ের মধ্যে। তাহলে বাকিগুলো দেখো, এই তিনটাই হচ্ছে দীর্ঘমেয়াদী। এই তিনটাই হচ্ছে কি? দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী আজকে পড়ছি এই তিনটা। দীর্ঘমেয়াদী উৎস হচ্ছে আমাদের এই তিনটা। এই প্রশ্নটা এইভাবে আসতে পারে যে নিচের কোনটি দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস নয়? নিচের কোনটি দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস নয়? তখনও কিন্তু ট্রেজারি বিল হবে। ওকে, 8-এ আসো, ঋণ গ্রহীতা কোন বন্ড পুনঃক্রয় করে বন্ডের অবসায়ন ঘটাতে পারে? তাহলে বন্ড যদি পুনঃক্রয় করে কোম্পানি বা হচ্ছে সরকার বা যে কর্তৃপক্ষ আছে তারা, তাহলে সেটাকে আমরা বলছি কি? কল। তাহলে বন্ড কল তোমাকে কি দিবে? বন্ড কল করলে তোমাকে কল প্রিমিয়াম দিবে, আর কোম্পানি যেটা দিবে সেটা হচ্ছে কল প্রভিশন থেকে দিবে। তাহলে এটাকে আমরা পুনঃক্রয় করে যে বন্ড, সেটাকে আমরা বলি কল বন্ড। সেটাকে কি বলি? কল বন্ড। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে খ। এরপরে 9-এ আসো, যে বন্ডের উপর সুদ প্রদান করা হয় না তাকে কি বলে? একটু আগে ম্যাথও করছি, যে বন্ডের উপর কোনো কুপন সুদ থাকে না সেটাকে আমরা জিরো কুপন বন্ড বলি। কি বলি? জিরো কুপন বন্ড। ডিপ ডিসকাউন্ট বন্ড কি বলা হয়? ডিপ ডিসকাউন্ট বন্ড বলা হয়। এটাকে কি বলা হয়? ডিপ ডিসকাউন্ট বন্ড বলা হয়। মানে অনেক পরিমাণ ছাড় দেওয়া হয় বিক্রয়ের ক্ষেত্রে। তাহলে এটাকে আমরা কি বলবো? জিরো কুপন বন্ড। এরপর 10-এ আসো, নিচের কোনটি বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ নেই? কর্তৃপক্ষ নয়। তাহলে দেখো, আমরা সিটি কর্পোরেশন বা মিউনিসিপাল দেখছিলাম। সিটি কর্পোরেশন বা কি? মিউনিসিপাল কর্তৃপক্ষ। ওকে, কর্তৃপক্ষ আমরা দেখছি। এরপরে যৌথ মূলধনী কোম্পানি তো পারেই, এটা দেখছো, এই দুইটাই দেখছো। অংশীদারি ব্যবসায় বৈদেশিক সরকার বা কোম্পানিও কিন্তু তোমরা দেখছো, 4টা দেখছিলাম আমরা, তার মধ্যে এই 3টাই আছে, তাই না? আর কে পারে? আরেকটা, এখানে 3টা দেখতেছো, আরেকটা পারে হচ্ছে আমাদের নিজ দেশের সরকার, যেটাকে আমরা ট্রেজারি বন্ড বলি। ট্রেজারি বন্ড বলি। তাহলে পারে না হচ্ছে অংশীদারি ব্যবসায় পাবলিকের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে পারে না, এজন্য এটা হবে অ্যান্সার। এরপর 11-তে আসো, ওয়াইটিএম এর পূর্ণরূপ কি? ওয়াইটিএম ক্যালকুলেশন করা শিখাইছি, পূর্ণরূপ লেখা শিখাইছি। এখানে দেখো ইয়ার টু মান্থ, এগুলো সবই ভুল। তাহলে এটা বাদ। ইয়ার টু ম্যাচিউরিটি, ইয়ার নামে কিছু নাই আমাদের ওয়াইটিএম এর মধ্যে। ইল টু মান্থ, এই যে মান্থ বলে কোনো কথা নাই,
আছে কি ইল টু ম্যাচুরিটি, আছে কি ইল টু ম্যাচুরিটি, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ, অ্যান্সার কি ঘ। এরপরে 12তে আসো, পিকিউ কোম্পানির কুপন সুদের পরিমাণ 120 টাকা, কুপন সুদের পরিমাণ অর্থাৎ আয় দেওয়া আছে, কি দেওয়া আছে, আয় দেওয়া আছে, লিখিত মূল্য বা এমভি দেওয়া আছে, এমভি দেওয়া আছে 1000 টাকা, বর্তমান মূল্য 850 টাকা, প্রত্যাশিত আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার কত, তাহলে প্রত্যাশিত আয়ের হারকে আমরা কি বলি, প্রত্যাশিত আয়ের হারকে আমরা কি বলি, কারেন্ট ইল্ড বলি, কি বলি, কারেন্ট ইল্ড বলতে পারি, কারেন্ট ইল্ড, বর্তমান আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার। ওকে, তাহলে দেখো এটার ক্ষেত্রে কি করবা, আই বাই এসবি দিবা, কি দিবা, আই বাই এসবি ইন্টু 100, আই বাই এসবি ইন্টু 100, তাহলে আই কত, আই কত, আই হচ্ছে 120 টাকা দেওয়াই আছে, তোমার বের করতে হবে না, 850 হচ্ছে বর্তমান বাজার মূল্য, বর্তমান বাজার মূল্য এসবি দেওয়া আছে ইন্টু 100 দাও, তাহলে 120 বাই 850, 120 বাই 850, 120 ভাগ 850 গুণ 100, গুণ 100, তাহলে 14 দশমিক কত, 12% আসতেছে, 12%। অপশন গতে দেখতে পাচ্ছি আমরা অ্যান্সার, অ্যান্সার কোথায়, অপশন গ, অ্যান্সার কোথায়, অপশন গতে। ওকে, এরপরে দেখো 13তে আসো, নিচের কোনটি হাইব্রিড সিকিউরিটি, হাইব্রিড সিকিউরিটি বা সংকার শেয়ার হচ্ছে অগ্রাধিকার শেয়ার, আজকের ক্লাসের ব্যাখ্যায় পড়াইছি কেন অনুধাবনমূলক প্রশ্নেও আসতে পারে, তাহলে অগ্রাধিকার বা হাইব্রিড শেয়ার হচ্ছে আমাদের, বা সংকার শেয়ার সবগুলোর একই নাম হচ্ছে অগ্রাধিকার শেয়ার বা প্রিফার্ড শেয়ারকে বলা হয়। এরপর 14তে আসো, বাংলাদেশে কয়টি শেয়ার বাজার আছে, বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ নামে লিখে দিয়েছিলাম, স্টক এক্সচেঞ্জ, কি লিখছিলাম, স্টক এক্সচেঞ্জ আছে দুইটি, কয়টি, দুইটি আছে, দুইটি স্টক এক্সচেঞ্জ কয়টি আছে, দুইটি, ঢাকা চট্টগ্রাম, কয়টি আছে, দুইটি, ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, এবং কি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তাহলে এই দুইটা হচ্ছে শেয়ার বাজার আছে, তাহলে অ্যান্সার খ, অ্যান্সার খ। 15তে আসো, যৌথ মূলধনী কোম্পানির মূলধনের প্রধান উৎস কোনটি, যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষেত্রে আজকে বন্ড পড়ছি, শেয়ার পড়ছি, অগ্রাধিকার শেয়ার পড়ছি, তাহলে দীর্ঘমেয়াদী এগুলো, তাহলে এর মধ্যে সবচেয়ে প্রধান উৎস হচ্ছে আমাদের সাধারণ শেয়ার, সবচেয়ে প্রধান উৎস কি, সাধারণ শেয়ার, সবচেয়ে প্রধান উৎস হচ্ছে সাধারণ শেয়ার, কারণ এটা মালিকরা করে, মালিকরা হচ্ছে দেয়, এটা কারা দেয়, মালিক, শেয়ার মালিকরা দেয়, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ, তাহলে প্রধান উৎস কি, সাধারণ শেয়ার, প্রধান উৎস কি, সাধারণ শেয়ার। 16তে আসো, প্রবর্তকের শেয়ার কোনটি, প্রবর্তকের শেয়ার নিয়ে কথা বলতেছিলাম যে যারা হচ্ছে সবার শেষে পায়, সবার শুরুতে পায় ঋণপত্র, বন্ডের হোল্ডাররা, তারপর অগ্রাধিকার, তারপরে সাধারণ শেয়ার, তারপরে যারা কোম্পানির প্রবর্তক, প্রমোটর আছে তাদের শেয়ার, তাহলে সবার শেষে যারা পায় তারা হচ্ছে প্রবর্তকের শেয়ার, এই জন্য এটাকে আমরা কি বলতে পারি, বিলম্বিত বলতে পারি, সবার শেষে পাওয়া মানে কি, বিলম্বিত, তাহলে অ্যান্সার হবে গ। 17তে আসো, যদি বিনিয়োগকারীর বন্ডের প্রত্যাশিত আয়ের হার 8% হতে 10%-এ উন্নীত হয়, তবে বন্ডের অন্তর্নিহিত মূল্যের উপর কি প্রভাব পড়বে, অর্থাৎ ভ্যালু অফ বন্ডে, এই যে ভ্যালু অফ বন্ডে কি হবে, ভ্যালু অফ বন্ড বের করার সময় তোমার কি হবে, ভ্যালু অফ বন্ড বের করার সময় কি হবে, ধরো কেডি, এটা হচ্ছে কেডি, তাহলে কেডি আগে ছিল 8%, এখন হয়ে গেছে কেডি 10%, তাহলে এইটা করলে আমাদের কি হবে, কিসের উপর প্রভাব পড়বে, তাহলে আমরা একটু আগে যে বন্ডের যে হচ্ছে সৃজনশীল দেখলাম, সেখানে যদি একটু যাই তোমাদের বোঝানোর সুবিধার্থে, সেখানে যদি একটু যাই, ধরো কারেন্ট ইল্ড না, আমরা বন্ডের মূল্য নির্ণয় করতেছি, ধরো এইখানে এই যে এই ম্যাথটাতে কি হয়েছে, এটাতে 10% আছে না, 10% আছে, তো এইটা যদি 12% করে দিই, এটা যদি 12% করি, দেখো এটা যদি জাস্ট এই যে এখানে কেডি ছিল কত, 10%, তোমাদের বোঝানোর সুবিধাতে লিখতেছি, অন্যকালী ব্যবহার করি, তোমার বুঝতে সুবিধা হবে, এখানে ধরো আগে ছিল কত, 10%-এ হয়েছে তোমাদের 1200 টাকা, তাই না, এখন যদি আমি যদি তোমাদের কেডি বলি 12%, কেডি যদি 12%, তাহলে কেডি বাড়লো, কেডি কি হলো, বাড়লো, কিন্তু তোমাদের এই যে ভ্যালু অফ বন্ডের মূল্যে কি হচ্ছে, দেখো তো ভ্যালু অফ বন্ডে কি হচ্ছে, আগে আই ছিল হচ্ছে আমাদের 120, সেটাই আছে 120, এখন এটা হচ্ছে 12%, তার মানে 0.12, তাহলে এটার আয়ের হার কত হচ্ছে, দেখো এটা হচ্ছে ভ্যালু অফ বন্ড কত হচ্ছে, দেখো এটার ভ্যালু অফ বন্ড কত হচ্ছে, দেখো ভ্যালু অফ বন্ড হচ্ছে 120 ভাগ 0.12, তাহলে 1000 টাকা হচ্ছে, কত হচ্ছে, 1000 টাকা, তাহলে দেখো আগে বন্ডের মূল্য ছিল 1200 টাকা, তুমি যখনই সুদের হার বা বাট্টার হার কেডি বাড়ায় দিছো, তখন তোমার বন্ডের মূল্য হয়ে যাচ্ছে 1000 টাকা, তাহলে বন্ডের মূল্য কমতেছে, কিভাবে প্রমাণ করলাম দেখলা, তাহলে অ্যান্সার কি হবে, দেখো অ্যান্সারের ক্ষেত্রে আগে 8 ছিল, এখন যদি তুমি 10 করো,
তাহলে আগে ধরো এরকম ছিল, আগে একটু আগে দেখাইলাম তোমাদের 150/0.08 ছিল, আর এখন কি করতে চাচ্ছ 150/0.10 করতে চাচ্ছ। তাহলে দেখো এইটার মূল্য বেশি হবে, এটার মূল্যটা কি হবে, এটার মূল্যটা কি হবে 150/0.08, এটা দেখো 1875 হচ্ছে, এটা কত হচ্ছে 1875, আর এটা করে দেখো, এটা করে দেখো 150 এটা হয়ে যাবে 1500, এটা হয়ে যাবে কত 1500। তাহলে দেখো বন্ডের মূল্য কি হচ্ছে, এটা হচ্ছে মূল্য, এর নিচে যেটা লিখছে এটা হচ্ছে মূল্য। তাহলে এই মূল্যটা কি হচ্ছে আগের থেকে কমে যাচ্ছে, কমে যাচ্ছে, কি হবে কমে যাচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে হ্রাস পাবে, অ্যান্সার কি হবে হ্রাস পাবে। আশা করি বুঝতে পারছো, এর চেয়ে ভালোভাবে আসলে বোঝানো সম্ভব না। দেখো এখানে কি শুধুমাত্র 2% দিছে, কিন্তু এই ম্যাথটা বোঝানোর জন্য একটা বড় ম্যাথ করা লাগতেছে। তাহলে দেখো এটা যদি তুমি না করো, যদি সৃজনশীল করে করে গাণিতিক সমস্যা করে করে যদি তুমি না বোঝো, তাহলে ভাই এই সব কথা, এইসব ছোট ছোট কথাও তুমি ভুল করবা। তোমার কাছে মনে হবে না এটা তো সুদের হার বাড়তেছে, তাহলে মনে হয় বাড়বে, আবার কি হবে যেহেতু এখানে 2% বাড়ছে দ্বিগুণ হতে পারে, এরকম আসতে পারে তোমার মাথায় যদি তুমি গাণিতিক সমস্যাগুলো প্রপার ওয়েতে না বুঝো। কারণ প্রপার ওয়েতে তোমাকে কি করাবে, আমরা করাচ্ছি আমাদের দায়িত্বের জায়গা থেকে, তোমাদেরও উচিত হবে তোমাদের যারা বন্ধু আছে, ফ্রেন্ড সার্কেল আছে, এই ক্লাসগুলো তাদেরকে সাজেস্ট করা, যেন কি তোমার বন্ধু তোমরা একসাথে প্রিপারেশন নিয়ে এসএসসিতে একটা ভালো ফলাফল করো না, এসএসসিতে একটা ভালো ফলাফল করে তুমি তোমার স্বপ্নের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, সেই অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে আমাদের সাথে। তো আসো আমরা 18তে যাই। ঋণপত্রে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে কি, ঋণপত্রে সুদের হার বা কুপন সুদের হার উল্লেখ থাকে, পরিশোধের সময় থাকে মেয়াদি বন্ডে, লভ্যাংশ, লভ্যাংশ তো ঋণপত্রে দেওয়া হয় না, এটা দেওয়া হয় শেয়ারে, এটা কোথায় দেওয়া হয় শেয়ারে। তাহলে 1 ও 2 হচ্ছে আমাদের অ্যান্সার, আমাদের অ্যান্সার কি 1 ও 2, আমাদের অ্যান্সার হচ্ছে 1 ও 2, আমাদের অ্যান্সার হচ্ছে 1 এবং 2। ওকে, তাহলে 1 ও 2 হচ্ছে কতে আছে, তাহলে ক অ্যান্সার। 19-এ আসো, দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হলো, দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হলো ঋণপত্র বা বন্ড, এটাকে আমরা বন্ড নামে রাখতেছি। বিল বাট্টাকরণ পড়ছি আমরা স্বল্প মেয়াদীর ক্ষেত্রে, বিল বাট্টাকরণ কোথায় পড়ছি, স্বল্প মেয়াদী অর্থায়নের উৎস, স্বল্প মেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস আমরা দেখছিলাম। এরপর দেখো লিজিং, লিজিং হচ্ছে এই দীর্ঘমেয়াদী অর্থায়নের একটা উৎস, কারণ লিজ নেওয়ার মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থায়ন করা যায়। তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার, খ হচ্ছে আমাদের অ্যান্সার। 20-এ আসো, শূন্য কুপন বন্ডের বৈশিষ্ট্য, শূন্য কুপন বন্ড বা জিরো কুপন বন্ডের বৈশিষ্ট্য, যেটাকে আমরা ডিপ ডিসকাউন্ট বলি, মানে ডিসকাউন্টে বিক্রি হয়, বলছে অভিহিত মূল্যে বিক্রি হয়। কোথায় বিক্রি হয়, অভিহিত মূল্যে বিক্রি হয়, কোথায় বিক্রি হয়, অভিহিত, অভিহিত মূল্যে বিক্রি হয়, অবহারে বিক্রি হয়, কুপন হার থাকে না। তাহলে শূন্য কুপন বন্ড হচ্ছে অভিহিত মূল্যে বিক্রি হয় না, অভিহিত মূল্য মানে যে মূল্যে, যে মূল্যে দেওয়া থাকে সেই মূল্যে বিক্রি হয় না, কারণ এটা তো কোনো সুদের পরিমাণ বা কুপন সুদের হার থাকবে না, তাহলে তুমি তো যে মূল্য আছে ওই মূল্যে কিনবা না, কারণ ওই মূল্যেই তোমাকে ফেরত দিবে, তাহলে এটা হবেই না। তাহলে প্রথম যেটা দেখতেছো এটা বাদ। এরপরে অবহারে বিক্রি হয়, অবহার মানে ডিসকাউন্ট, অবহার মানে কি ডিসকাউন্ট, তাহলে এটাকে যেহেতু ডিপ ডিসকাউন্ট বলি, এটা তো অবহারে বিক্রি হবেই, তাহলে 2 ঠিক আছে। কুপন হার থাকে না, একটু আগে বলতেছিলাম যে শূন্য কুপন বন্ডে কোনো সুদের পরিমাণ বা কুপন রেট থাকে না, তাহলে এই কথাটাও ঠিক আছে, এই কথাটাও কি ঠিক আছে। তাহলে 2 আর 3 ঠিক আছে, তাহলে গ হচ্ছে অ্যান্সার, তাহলে গ হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন তোমাদের যে গল্পটা শুরু করছিলাম, আশা করি তো তোমার বাবা বা তুমি তোমার যে জব লাইফ আছে সেইখানে তুমি ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো বা ভালো অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা ভালো বিজনেস ফ্যাকাল্টি থেকে ভালো সাবজেক্টে অ্যাকাউন্টিং ফিনান্সে পড়াশোনা করে তোমার জব লাইফে গেছো, এরপরে তোমার যে প্রতিষ্ঠান আছে সেইখানে তোমার ম্যানেজার বা তোমার যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তোমাকে বিভিন্ন টাস্ক দিবে যে আমি কোথা থেকে অর্থ নিব, কোথা থেকে অর্থায়ন করলে আমার মূলধন ব্যয় কম হবে, কোথা থেকে অর্থায়ন করলে আমার খরচ কম হবে, এই বন্ডটা কি কল করে ফেরত নেওয়া উচিত, পুনঃক্রয় করা উচিত, নাকি আমার হচ্ছে শেয়ার থেকে অর্থ সংগ্রহ করা উচিত, নাকি বন্ড থেকে করা উচিত বা ঋণপত্র থেকে করা উচিত, নাকি বাণিজ্যিক ব্যাংক থেকে করা উচিত, এইগুলো কিন্তু আমাদের ফিনান্সের মূল বিষয়। আজকের ক্লাসটা জুড়ে তোমরা আশা করি সেই বিষয়গুলোই বুঝতে পারছো, আমার সাথে খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে তুমি তোমার 13 মার্কের, কত মার্কের, 13 মার্কের প্রস্তুতি নিশ্চিত করলা, 13 মার্কসের প্রস্তুতি নিশ্চিত করলা। তো আজকের ক্লাসটি যারা ভালো লাগছে তোমার বন্ধুদের সাথে, তোমাদের বন্ধুদের যারা আছে তাদের বা ব্যাচমেট যারা আছে তাদেরকে সাজেস্ট করে দাও, তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ বা হচ্ছে কলেজের যে গ্রুপগুলো থাকে সেখানে শেয়ার করে দিতে পারো যদি ক্লাসটি ভালো লেগে থাকে, তোমাদের যদি উপকার হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এইচএসসিতে ভালো করবে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও এই ধরনের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।